আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজা উপন্যাসের 18তম পর্ব। মোড়ল বাড়ির আনাচে কানাচে আত্মীয় স্বজনদের কোলাহল। পদ্মজা বিছানার এক কোণে চুপটি করে বসে আছে। ঘরে দুষ্টু রমণী আছে কয়েকজন, নিজেদের মধ্যে রসিকতা করছে, উচ্চস্বরে হাসছে, অথচ এরাই বিপদের সময় পাশে ছিল না। ভীষণ গরম পড়েছে। পদ্মজার পরনে সুতার কাজ করা সুতি শাড়ি, গরমে শুধু ঘামছে না, বমি পাচ্ছে। প্রেমা পদ্মজার পাশে বসেছিল। পদ্মজা প্রেমাকে ফিসফিসিয়ে বলল, এই বনু, আম্মাকে গিয়ে বলবি লেবুর শরবত দিতে। প্রেমা মাথা নাড়িয়ে চলে গেল শরবত আনতে। হেমলতা রান্নাঘরেই ছিলেন। প্রেমা লেবুর শরবতের কথা বললে তিনি বললেন, তুই যা, আমি নিয়ে যাচ্ছি। লেবু গাছ থেকে সবেমাত্র ছিঁড়ে আনা পাকা লেবুর শরবত বানিয়ে পদ্মজার ঘরের দিকে এগোলেন তিনি। গিয়ে দেখলেন পদ্মজা বিছানার একপাশে গুটিসুটি মেরে বসে আছে, উসখুস করছে। ঘর ভর্তি অন্যান্য মানুষে। তিনি সবার উদ্দেশ্যে বলেন, সবাই অন্য ঘরে যাও, পদ্মজাকে একা ছাড়ো। হেমলতার এমন আদেশে অনেকের রাগ হলেও বেরিয়ে গেল। তিনি দরজা বন্ধ করে শরবতের গ্লাস পদ্মজার হাতে তুলে দিয়ে বলেন, সবসময় মুখ বন্ধ রাখা ভালো না। যারা বিপদের পাশে থাকে না তাদের জন্য বিন্দু মাত্র অসুবিধার মুখোমুখি হবি না। গরমে তো শেষ হয়ে যাচ্ছিস। জানালার পাশটাও অন্যরা ভরাট করে রেখেছিল, ভালো করেই সরতে বলতি। পদ্মজা মায়ের কথা জবাব না দিয়ে এক নিঃশ্বাসে লেবুর শরবত শেষ করলো। এবার একটু আরাম লাগছে। আলনার কাপড়গুলো অগোছালো, সকালেই তো ঠিক ছিল। নিশ্চয় মেয়েগুলির কাজ। হেমলতা আলনার কাপড় ঠিক করতে করতে জিজ্ঞাসা করলেন, কি নিয়ে এত চিন্তা করছিস? পদ্মজা কিছু না বলে বিছানার আঙ্গুল দিয়ে আঁকিবুকি করতে থাকলো। পদ্মজার অস্বাভাবিকতা দেখে হেমলতা কপাল কুঁচকালেন। বলবি তো? পদ্মজা বিচলিত হয়ে বলল, আম্মা, উনি বোধহয় আজকে আসবেন। উনি? উনি কে? আমির? না আম্মা, লিখুন স্যার যে উনি। হেমলতা দীর্ঘশ্বাস ছেড়ে স্বাভাবিক কণ্ঠে বলেন, কপালে যা আছে তাই তো হবে, ভাবিস না, আমি আছি, সব সামলে নেব। হেমলতার কথা শেষ হতেই পদ্মজা ভেজা কণ্ঠে বলল, উনি খুব কষ্ট পাবেন আম্মা। হেমলতা অবাক হয়ে তাকান পদ্মজার দিকে। পদ্মজার এত বেকুল কেন হচ্ছে? তিনি কি পদ্মজার অনুভূতি চিনতে ভুল করেছেন, নাকি শুধুমাত্র কারো মন ভাঙবে ভেবে পদ্মজা এত বেকুলতা? হেমলতা দোটানে পড়ে যান। পদ্মজার জীবনে এ কেমন টানাপড়ন? এই মুহূর্তে পদ্মজাকে বুঝে উঠতে গিয়ে হিমশিম খাচ্ছেন তিনি। ওদিকে হানি ডাকছে। হেমলতার বড় বোন হানি গতকাল ঢাকা থেকে গ্রামে এসেছে, ছেলে মেয়ে নিয়ে এসেছে। হেমলতা দরজার দিকে পা বাড়ান, তার আগে বলে গেলেন, আমার নোংরা অতীত শোনাবো আজ, বাকি সিদ্ধান্ত তোর। যা চাইবি তাই হবে, মনে রাখিস, যা চাইবি তাই পাবি। পদ্মজা কিছু বলার আগে হেমলতা চলে গেলেন। পদ্মজার বুকের ভিতর অপ্রতিরোধ্য তুফান শুরু হয়। মায়ের অতীত জানার জন্য কত অপেক্ষা করেছে সে। আজ যখন সেই সুযোগ এলো তার ভয় হচ্ছে খুব। কেন হচ্ছে জানে না, কিন্তু হচ্ছে। হাত পায়ের রগে রগে শিরশির অনুভূতি। ভ্যান গাড়িতে চড়ে অনন্তপুরের আটপাড়ায় ঢুকলো লিখন শাহ, সাথে বাবা মা এবং বোন। বাবা শব্দর আলী, মা ফাতিমা বেগম, বোন লিলি। শব্দর আলী চশমার গ্লাস দিয়ে গ্রামের ক্ষেত দেখছেন আর বারবার বলছেন, এই তো আমার দেশ, এই তো আমার সোনার দেশ, আমার বাংলাদেশ। ফাহিমা ভীষণ বিরক্ত ভ্যানে চড়ে। ওনার ইচ্ছে ছিল কোনো মন্ত্রী মেয়েকে ঘরের বউ করে আনবে, আর ছেলের নাকি মেয়ের পছন্দ হয়েছে গ্রামে। ছেলের জেদের কাছে হেরে আসতেই হলো। লিখনের পরনে ছাই রঙা শার্ট, চোখে সানগ্লাস। উত্তেজনায় তার হাত পা কাঁপছে রীতিমতো। এমন একটা দিন নেই যেদিন পদ্মজার কথা ভেবে শুরু হয়নি। এমন একটা রাত নেই যে রাতে পদ্মজাকে নিয়ে স্বপ্ন দেখা হয়নি। মাঝের সময়ে ব্যবধানে পদ্মজাকে খুব বেশি ভালোবেসে ফেলেছে সে। স্বপ্নে কোমরের আঁচল গুজে ঘরের কাজ করা পদ্মজাকে দেখতে পায়। কখনো বা অপরূপ সুন্দরী পদ্মজার ঘুমের ঘরে ঠিক বিছানার পাশে শাড়ি পরা অবস্থায় দেখতে পায়। কল্পনার পদ্মজাকে নিয়ে সে সংসার পেতেছে। এবার হয়তো সত্যি হতে চলেছে। লিখন আনমনে হেসে উঠল।
মনে পড়ে যায় পদ্মজাকে প্রথম দেখার কথা। সঙ্গে সঙ্গে বুকের মধ্যে অদ্ভুত ঝড় শুরু হয়। কি মায়াবী, কি স্নিগ্ধ একটা মুখ। তার চেয়েও সুন্দর পদ্মজার ভয় পাওয়া, লজ্জায় পালানোর চেষ্টা, পরপুরুষের ভয়ে আটকে থাকা। লিখন আওয়াজ করে হেসে উঠল। ফাতিমা শব্দের অবাক হয়ে তাকালেন। লিলির এসব খেয়াল নেই, সে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। লিখন মা বাবাকে এভাবে থাকতে দেখে খুব খুব করে কাশলো। এরপর বলল, সুন্দর না গ্রামটা? বুঝেছো আব্বু, এই গ্রামটা এত সুন্দর যে আবারও আরেকটা সিনেমার জন্য আসতে হবে আগামী বছর। শব্দর আলী প্রবল আনন্দের সাথে বলেন, সে ঠিক বলেছিস, মন জুড়ে যাচ্ছে দেখে। চারিদিকে গাছপালা, নদী, রাস্তাঘাটও খুব সুন্দর। এখানে একটা বাড়ি বানালে কেমন হয়? লিখন গোপনে দীর্ঘশ্বাস লুকালো। তার বাবা যখন যেখানে যায় সেখানেই বাড়ি বানানোর স্বপ্ন দেখেন, কিন্তু বানানো আর হয় না। ফাতিমা বিরক্ত গলায় বললেন, তা আমরা উঠছি কার বাড়ি? তোর পছন্দ করা মেয়ের বাড়ি নাকি অন্য কোথাও? মায়ের চোখে মুখে বিরক্তি দেখে লিখনের হাসি পেল। বলল, তোমাকে রাগলে এত ভালো লাগে আম্মু? ফাতিমা আর চোখে ছেলের দিকে তাকান। প্রশংসা শুনতে তিনি বেশ পছন্দ করেন। লিখনের মুখে প্রশংসা শুনে একটু নিভলেন। হয়েছে, আর কতক্ষণ? এই তো 5 মিনিট। অলন্দপুরের মাতাব্বর বড় মনের মানুষ, আমাকে নিজের সন্তানের দৃষ্টিতে দেখেন। যতদিন ছিলাম প্রতিদিন খোঁজ নিয়েছেন। নিজের একজন লোককে আমার সহায়ক হিসেবেও দিয়েছিলেন। ওনার বাড়িতেই উঠব। লিলি চোখ মুখ বিকৃত করে বলল, অন্যের বাড়িতে উঠবো? উফ, মারবো ধরে। অন্যের বাড়ি তোর কাছে, আমার কাছে না। মজিদ চাচার বউ ফরিনা চাচি এত ভালো রাঁধেন, আমাকে নিজের হাতে খাইয়ে দিয়েছেন। ওনার একটাই ছেলে, ঢাকায় পড়েছে, ব্যবসা সামলাচ্ছে। তার সাথে অবশ্য সাক্ষাৎ হয়নি, কিন্তু ফরিনা চাচি সারাক্ষণ ছেলে ছেলে করতেন। আমাকে পেয়ে ছেলের সব ভালোবাসা ঢেলে দিয়েছিলেন। তাই ওই বাড়ি আমার কাছে আপন না লাগুক, পরও লাগে না। আর বিশাল বাড়ি, ওনারা বিব্রত হবেন না। 3-4 দিনেরই তো ব্যাপার। লিখনের এত বড় বক্তব্যের কাছে কেউ কিছু বলার মতো পেল না। হাওলাদার বাড়ির সামনে এসে ভ্যান থামে। বাড়ির চারপাশ সাজানো দেখে লিখন বেশ অবাক হলো। লিলি চারপাশ দেখতে দেখতে বলল, দাদা ভাই, তুমি বিয়ে করতে এসেছো? এই খবর ওনারা পেয়েছে বোধহয়, তাই এত আয়োজন। লিখন লিলির মাথায় গাঁটটা মেরে বলল, বাড়িতে 2টো মেয়ে আছে, তাদের কারো বিয়ে হবে হয়তো, চল। ইটের বড় প্রাচীর চারদিকে, মাঝে বড় গেট। প্রাচীরের উচ্চতা 15 ফুট আর গেটের উচ্চতা 12 ফুট। গেটের পাশে দাঁড়িয়ে ছিল 2জন লোক। দুজনই লিখনকে চেনে, তাই লিখনকে বাড়ির ভিতরে ঢুকতে দিল। গেট পার হলেই খোলা জায়গা, প্রচুর গাছপালা, সুপারি গাছ এবং তাল গাছ, সবকিছুই সুন্দর। 2 মিনিট হাঁটার পর রং করা টিনের একটা বড় ঘর, তার সামনে সিঁড়ি। সিঁড়ির দুপাশে সিমেন্টের তৈরি বসার বেঞ্চি। এই ঘরটাকে গ্রামে আলোক ঘর বলা হয়, কেউ আলগা ঘর বলে থাকে। অতিথিরা এসে বিশ্রাম করে, রাত্রি যাপন করে। ভেতরে ইট সিমেন্টের তৈরি দোতলা অন্দরমহল। আলোক ঘরের বারান্দায় বসেছিলেন মজিদ মাতাব্বর, ফরিনা, রিদওয়ান। লিখনকে দূর থেকে দেখতে পেয়ে ওনারা অবাক হন, সেই সাথে খুশিও। শহরের 4 জন মানুষ হেঁটে আসছে, সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া, দেখতেও ভালো লাগে। লিখন বারান্দায় পা রাখতে মজিদ মাতাব্বর হেসে বলেন, আজকের দিনটা সত্যি খুব সুন্দর। লিখন হাসলো। ফরিনা এবং মজিদ মাতাব্বরকে সালাম করে বলল, এই হচ্ছেন আমার বাবা, মা আর বোন। আর আম্মু আব্বু, উনি হচ্ছেন মজিদ চাচা, আর ইনি ফরিনা চাচি। আর ওই যে বড় বড় গোফদারিওয়ালা, উনি হচ্ছেন রিদওয়ান ভাইয়া, এই বাড়িরই আরেক ছেলে। মজিদ মাতাব্বর এক একজনের ডেকে বলেন চেয়ার দিয়ে যেতে, আর অন্দরমহলের খবর পাঠাতে মেহমান এসেছে। তাৎক্ষণিক চেয়ার ও ঠান্ডা শরবত চলে আসে। পরিচয় পর্ব শেষ হতেই লিখন প্রশ্ন করল, বাড়িতে কোনো অনুষ্ঠান চলছে নাকি? সে চলছে, আমার ছেলেটার বিয়ে, একমাত্র ছেলে। লিখন হাসে, চোখ পড়ে আলোক ঘরের ডান পাশে। কয়েকটা মেয়ে উকি দিয়ে তাকে দেখছে। লিখন আনমনে হেসে উঠল।
কোনো মেয়ে যখন তাকে দেখে খুব তৃপ্তিদায়ক অনুভূতি হয়। নায়ক কি এমনি এমনি হওয়া? শব্দর আলী জিজ্ঞাসা করল, তাই নাকি? তাহলে তো ঠিক সময় এসেছি। আমরাও একমাত্র ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এই গ্রামে এসেছি। মজিদ মাতাব্বর আগ্রহ নিয়ে জানতে চাইলেন, মেয়ে কে? কার মেয়ে? আমাকে বলুন, এখনই বিয়ে করতে চাইলে এখনই হবে। শব্দর আলী লিখনকে প্রশ্ন করেন, মেয়ের পরিচয় বল। লিখন কথা বলার পূর্বেই ফরিনা গেটের দিকে তাকিয়ে চিৎকার করে উঠলেন, এই তো আমার স্যারায় আইয়া পড়ছে। আমির, এখানে আয়, দেখে যা কার আইছে। ফরিনার দৃষ্টি অনুসরণ করে সবাই পিছনে তাকালো। আমির চুল ঠিক করতে করতে এগিয়ে আসছে। হাঁটার গতিতে বোঝা যাচ্ছে বেশ চঞ্চল একটা ছেলে। আমির ঘিমে একাকার। কয়েক ফুটের দূরত্ব থাকা অবস্থায় লিখনকে দেখেই আমির চিনে ফেলল। মগার কাছে লিখনের বর্ণনা শুনেছে। এছাড়া লিখন একজন নামকরা অভিনেতা, তার অভিনীত ছায়াছবি সে দেখেছে। আমির হাঁটার গতি কমিয়ে এগিয়ে এলো। লিখন উঠে দাঁড়ালো, হেসে আমিরের সাথে করমর্দন করলো। এরপর বলল, আমি লিখন শাহ। আমির বলল, আমি আমির হাওলাদার, বসুন আপনি। লিখন নিজ স্থানে বসলো। আমির একটু দূরত্ব রেখে দূরে বসলো। মজিদ মাতাব্বর আমিরকে লক্ষ্য করে বললেন, কোথায় থাকিস সারাদিন? বলেছিলাম না লিখন শাহ এসেছিল, এই যে ইনি। আমির শুষ্ক মুখে বলল, চিনি আমি, ওনার অনেক কাজ ছবি আমার দেখা। শব্দর আলী, ফাতিমা, লিলি, লিখন সবাই হাসলো। কেউ চিনে বললে আনন্দ হবারই কথা। রিদওয়ান আমিরকে বলল, জানিস আমির, লিখন বিয়ে করতে গ্রামে এসেছে। আমির কিছু বলল না। ফরিনা জানতে চান, পাত্রী কে? কইলা না তো। লিখন বুক ভরা ভালোবাসা নিয়ে বলল, পদ্মজা, মোড়ল বাড়ির বড় মেয়ে। লিখনের কথা শুনে মুহূর্তে হাওলাদার বাড়ির সব মানুষের মুখ কালো হয়ে গেল। আলোক ঘরের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েগুলির কোলাহল থেমে গেল। চারিদিক স্তব্ধ, শান্ত। লিখন ভেবাচাকা খেয়ে গেল। কি হলো সবার? লিখন মা বাবার সাথে চাওয়াচাওয়ি করলো। মজিদ মাতাব্বর শান্ত কণ্ঠে প্রশ্ন করলেন, তার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল? মজিদ মাতাব্বরের কথা বলার ধরন পাল্টে যাওয়াতেই লিখন আহত হলো। বলল, না, এখন প্রস্তাব দিতে চাই। পদ্মজার সাথেই পরশু আমিরের বিয়ে। লিখন চৌকিতে চোখ তুলে তাকালো। বুক পোড়ার মতো অসহনীয় যন্ত্রণার কামড়ে ধরছে সর্বাঙ্গ। হাড়ে হাড়ে বরফের ন্যায় ঠান্ডা কিছু ছুটতে থাকে। এখনই যেন সব রগ ছিঁড়ে রক্ত বেরিয়ে আসবে। আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজা উপন্যাসের 19তম পর্ব। ফাতিমা করুণ চোখে লিখনের দিকে তাকান। চোখে চোখ পড়তেই লিখন হাসার চেষ্টা করলো। তার দৃষ্টি এলোমেলো, কি বলবে খুঁজে পাচ্ছে না। আমির চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। আব্বা, আসছি বলে জায়গা ত্যাগ করে। শব্দর আলী মজিদ মাতাব্বরকে প্রশ্ন করলেন, মজা করছেন? মজিদ মাতাব্বর শব্দর আলীর চোখের দিকে সরাসরি চোখ রেখে জবাব দিলেন, প্রথম পরিচয়ে মজা করার মতো মানুষ আমি নই ভাই সাব। লিলি এক হাত লিখনের পিঠের উপর রাখলো, ডাকলো, ভাইয়া। লিখন লিলির হাতটা মুঠোয় নিয়ে ঢোক গিলল। বলল, বিয়ে হবে না তো কি, বলেছি যখন দেখাবই। ভাইয়া, তোর চোখে জল? লিখন দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল। পরিবেশ থম মেরে গেছে। কেউ কিছু বলার মতো খুঁজে পাচ্ছে না। লিলি অবাক চোখে তাকিয়ে আছে তার ভাইয়ার দিকে। পদ্মজা নামের মেয়েটাকে নিয়ে কত গল্প শুনেছে সে। মেয়েটা তার বয়সী শুনে লিলি খুব খুশি হয়েছিল। তার ভাইয়া এত ছোট মেয়ের প্রেমে পড়েছে। দিনগুলো কত যে সুন্দর ছিল। ম্যাট্রিক পরীক্ষার সময় বারবার খোঁজ নিয়েছে কবে শেষ হবে পরীক্ষা। যেদিন শেষ হলো সেদিন থেকেই শুটিং শুরু হলো। কথা ছিল 1 সপ্তাহ পর থেকে শুরু হবে। কিছু জরুরি কারণে আগে শুরু হয়ে গেল, তাই আসতে কয়েকদিন দেরি হলো। মজিদ মাতাব্বর স্তব্ধতা কাটিয়ে বললেন, বিয়েটা একটা দুর্ঘটনার জন্য খুব দ্রুত ঠিক হয়েছে। লিখন উৎসুক হয়ে জিজ্ঞাসা করল, কি দুর্ঘটনা? ফরিনা সন্দিহান গলায় বললেন, তার আগে তুমি কও তো, পদ্মজার লগে কি তোমার প্রেম টেম আছিল? লিখন ফরিনার প্রশ্ন বিব্রত বোধ করল। ধীর কণ্ঠে জবাব দিল, না।
শুধু আমার পক্ষ থেকেই। লিখনের উত্তর ফরিনা সন্তুষ্ট হন। শব্দর আলী কি দুর্ঘটনা ঘটেছিল জানতে চাইলেন। মজিদ মাতাব্বর সময় নিয়ে ধীরে ধীরে সব বলেন। সব শুনে লিখন আশার আলো দেখতে পায়, ভাবে এরকম একটা ঘটনা ঘটেছে, তাই অন্য কেউ পদ্মজাকে বিয়ে করবে না। এমনটা ভেবেই হয়তো পদ্মজার বিয়ে দেওয়া হচ্ছে। সে যদি এখনই বিয়ে করতে রাজি থাকে, তাকে ফিরিয়ে না দিতেও পারে। আর পদ্মজা কি বিন্দুমাত্র ভালোবাসে না তাকে? বাসে, নিশ্চয়ই বাসে। লিখন নিজেকে নিজে সান্ত্বনা দেয়। শব্দর আলী আফসোস নিয়ে বললেন, কি আর করার, পরিস্থিতি হাতের বাইরে। আপনারা কিন্তু বিয়ে শেষ করি তবেই যাবেন, বললেন মজিদ মাতাব্বর। ফাতিমা মতামত জানালেন দৃঢ়ভাবে, না না, আজই চলে যাব, এই গ্রামে আর এক মুহূর্ত না। শব্দর আলী মৃদু করে ধমকে বললেন, কি বলছো? কিছুক্ষণ পর সন্ধ্যা, এখন ট্রেন পাবো কোথায়? কাল ভোরে না হয় চলে যাব। রিদওয়ান অনুরোধ করে বলল, বিয়েটা শেষ হওয়া অবধি থেকে যান। দেখুন, মেহমান হয়ে এসেই অপ্রত্যাশিত খবর শুনলেন, এই জন্য খারাপ লাগছে, কিন্তু কিছু তো করার নেই। মেয়েটা জলে ভাসবে বিয়েটা না হলে। লিখন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলল, পদ্মজাকে ফেলনা ভাবছেন কেন? কেউ অপবাদ দিলেই কি সে পচে যায়? রিদওয়ান কিছু বলতে গেলে মজিদ মাতাব্বর কড়া চোখে তাকিয়ে থামতে বললেন। এরপর শিখাকে ডেকে বলেন, ওনাদের ঘরে নিয়ে যাও। আর আপনারা না করবেন না, আমি আপনাদের অবস্থা বুঝতে পারছি। বিয়ে অবধি না থাকুন, রাগটা থেকে যান। বাধ্য হয়ে ফাতিমা থাকতে রাজি হলেন। তিনি রাগে ফসফস করছেন। সব রাগ পড়েছে হাওলাদার বাড়ির উপর। মনে মনে এই বাড়ির বিনাশ চাইছেন তিনি। মেয়েটাকে তুলে নিয়ে যেতে ইচ্ছে হচ্ছে। লিখন তার চোখের মণি, নয়তো কি গ্রামের মেয়ে নিতে আসতেন? আর সেই ছেলের মন এভাবে ভাঙল। ঘরে ঢুকে চোখের চশমা ছুঁড়ে ফেলেন বিছানায়। কটমট করে শব্দর আলীকে বললেন, তোমার না এক বন্ধুর আছে মেজর, তাকে কল করে বলো মেয়েটাকে তুলে এনে লিখনের সাথে বিয়ে দিতে। আমার ছেলেকে হাঁটতে দেখতে পারবো না। আহ, চুপ থাকো তো। সব জায়গায় ক্ষমতা চলে না, পরিস্থিতি বোঝার চেষ্টা করো। কিসের পরিস্থিতি? তুমি জানো তোমার ছেলের ব্যক্তিগত ডায়েরিতে আগে শুধু আমার নাম ছিল, সেখানে এখন বেশিরভাগ পদ্মজার নামটা লেখা। কতটা পাগল এই মেয়ের জন্য। এখন মেয়েটাকে ছেড়ে শহরে চলে গেলে ছেলের দেবদাস রূপ দেখতে হবে, আর আমি তা পারবো না। শব্দর আলী পায়ের মোজা খুলতে খুলতে বিরক্তি নিয়ে বললেন, তোমার যা ইচ্ছে করো, আমি পারবো না, ক্লান্ত আমি, শান্তি দাও। ফাতিমা কড়া কিছু কথা বলতে গিয়েও থেমে গেলেন। লিলি ঘরে ঢুকেছে, লিখন আসেনি। আমেনা লিলিকে বললেন, লিখন কোথায়? কি জানি, ভাইয়া ব্যাগটা আমার হাতে দিয়ে বেরিয়ে গেল। রোদের কঠিন রূপ শীতল হয়ে এসেছে, মৃদু বাতাস বইছে, তবুও লিখন ঘামছে। সে পদ্মজাদের বাড়ি যাচ্ছে। আতঙ্কে ঠোঁট শুকিয়ে কাঠ, মাথায় শুধু কয়টা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি কি পাগলামি করছি? এত আয়োজন ভেঙে কি আমার হাতে তুলে দিবেন পদ্মজাকে? পদ্মজা আমাকে দেখলে কি কাঁদবে? ভালোবাসিনি একটু, মায়া নিশ্চয় জমেছে। লিখন আকাশের দিকে তাকিয়ে মনে মনে আল্লাহর কাছে অনুরোধ করেন, আল্লাহ, সব যেন ভালো হয়। পূর্ণা বারান্দার চেয়ার নিয়ে বসে আছে। বাড়ির পিছনে গীত গাইছে অনেকে, সাথে তাল মিলিয়ে দুই বুড়ি নাচ করছে। পুরো বাড়ি সাজানো হচ্ছে রঙিন কাগজ দিয়ে। উঠানের এক কোণে লাল বড় গরু বাঁধা, বিয়ে উপলক্ষে জবাই করা হবে। চারিদিকের এত আনন্দ পূর্ণার মন ছুঁতে পারছে না। প্রথমত সে মানসিকভাবে বিপর্যস্ত, কিছুতেই স্থির হতে পারছে না। দ্বিতীয়ত পদ্মজার জন্য লিখন শাহ ছাড়া অন্য কাউকে তার পছন্দ হচ্ছে না। সব মিলিয়ে সে বিরক্ত। চোখ ছোট করে বাচ্চাদের খেলা দেখছে। হুট করে চোখে ভাসে লিখনকে। পূর্ণা দ্রুত চোখ কষলে আবার তাকালো। সত্যি তাই, খুশিতে আত্মহারা হয়ে পড়ে সে। হন্তদন্ত হয়ে ছুটে যায় পদ্মজার ঘরে। পদ্মজার কানে কানে গিয়ে বলে, লিখন ভাই আসছে, তুমি কিন্তু পালিয়ে যাবে না আপা, এই বিয়ে কিছুতেই করবে না। কথা শেষ করে খুশিতে আবার ছুটে যায় বারান্দায়। এমন দিনে লিখনের উপস্থিতি পদ্মজাকে অপ্রতুষ্ট করে তোলে। গলা শুকিয়ে দম বন্ধ হওয়ার উপক্রম। লিখন বাড়িতে ঢুকে অবাক হয়ে সব দেখে। কত আয়োজন, কত মানুষ। তার স্বপ্নের রানী পদ্মজার বিয়ে,
কিন্তু তার সাথে না। ভাবতেই লিখনের বুক ছ্যাদ করে উঠল। মেয়েরা খুব আগ্রহ নিয়ে সুদর্শন লিখনকে দেখছে। লিখন পূর্ণাকে বারান্দায় দেখে এগিয়ে আসলো। প্রশ্ন করলো, কেমন আছো পূর্ণা? পূর্ণা খুশিতে উচ্চকণ্ঠে জবাব দেয়, ভালো, খুব ভালো। ভাইয়া আপনি? পূর্ণা থেমে গেল। অনেকে তার উচ্চ গলার সুর শুনে তাকিয়ে আছে, তাই পূর্ণা চুপসে গেল। আস্তে আস্তে বলল, এত দেরিতে আসলেন কেন? আপার তো বিয়ে, আপনি আপনার আপাকে নিয়ে পালিয়ে যান। পূর্ণার এহেন কথায় লিখন হাসলো। আদুরে কণ্ঠে জানতে চাইল, আন্টি কোথায়? পূর্ণা ঝটপট করে বলল, আপনি আসুন ঘরে, আমি আম্মাকে নিয়ে আসছি। লিখনকে সদর ঘরে বসিয়ে পূর্ণা ছুটে গেল রান্নাঘরে। হেমলতা রান্না করছিলেন, পাশে অনেকে আছে। পূর্ণা ইশারায় বাইরে আসতে বলেন। হেমলতা হাত ধুয়ে বেরিয়ে আসেন। পূর্ণা ফিসফিসিয়ে বলেন, লিখন ভাই এসেছে। কোথায়? বসতে দিয়েছিস? হ্যাঁ দিছি, তুমি আসো। হেমলতা ব্যস্ত পায়ে হেঁটে সদর ঘরে আসেন। এসে দেখেন দুজন বয়স্ক মহিলা অনবরত লিখনকে প্রশ্ন করে যাচ্ছে। সে কই থেকে এসেছে, এই বাড়ির কি হয়, পদ্মজার মতো চোখ কেন, পদ্মজার আসল বাপের ছেলে নাকি? এমন আরো যুক্তিহীন কথাবার্তা। হেমলতা সবাইকে উপেক্ষা করে লিখনকে বললেন, লিখন তুমি আমার সাথে আমার ঘরে আসো। লিখন হাত ছেড়ে বাঁচে। হেমলতার পিছু পিছু চলে যায়। অনেকের নজর তা আসে। একজন আরেকজনকে সাথে আলোচনা করতে থাকে লিখন শাহকে নিয়ে। সবাই ভেবে নিয়েছে পদ্মজা যার সন্তান এ ছিল তার সন্তান, এজন্যই সবার মাঝে থেকে তুলে নিয়েছে, নয়তো কথায় কথায় ধরা পড়ে যাবে। লিখনকে মোড়াতে বসতে দিলেন হেমলতা। লিখন কিভাবে কি শুরু করবে বুঝে উঠতে পারছে না। হেমলতা শুরু করলেন, আমি জানি তুমি কি বলবে, তোমার 2টা চিঠি আমি পড়েছি। লিখন চমকে তাকালো, আবার স্বাভাবিক হয়ে গেল। হেমলতা বলেন, দেখো লিখন, পরিস্থিতি আর হাতে নেই। অন্য সময় হলে আমি পদ্মজাকে তোমার হাতে তুলে দিতাম। তুমি নম্র, ভদ্র, বুদ্ধিমান ছিলে, কমতি নেই কিছুতেই, কিন্তু এখন তা সম্ভব নয়। তবুও পদ্মজা তোমাকে নিজের মুখে যদি চায়, আমি তাৎক্ষণিক তাকে তোমার হাতেই তুলে দিব, কিন্তু সে চাইবে না, কারণ সে তোমাকে ভালোবাসে না। আমার কথাগুলো শুনে কষ্ট পেও না, আমি সরাসরি কথা বলি। পদ্মজার দৃষ্টি অনুভূতি আমার চেনা, সে তোমাকে ভালোবাসেনি কখনো। তোমার মন ভাঙবে ভেবে মায়া হচ্ছে, কষ্ট পাচ্ছে। তুমি বাড়ি ফিরে যাও, কষ্ট হবে ভেবেই বলছি ফিরে যাও। লিখন কয়েক সেকেন্ড চুপ থাকে, চোখের দৃষ্টি রাখে মাটিতে। বলল, আন্টি মেয়ের ভালোবাসা দেখছেন, অন্যের সন্তানেরটা দেখবেন না? অন্যের অনেক সন্তানই আমার মেয়েকে ভালোবাসে, সবার কথা ভাবা কি সম্ভব? হেমলতা কথায় ভীষণ আহত হলো লিখন। তার মনে হচ্ছে সে কঠিন পাথরের সাথে কথা বলছে। 2 চোখ জ্বলছে ভীষণ, এখনই কান্নার ঠেলে ঠুলে বেরিয়ে আসবে। ছেলে হয়ে কাঁদা ভীষণ লজ্জার ব্যাপার। লিখন নিজেকে সামলানোর চেষ্টা করলো। হেমলতা কঠিন সুরে বললেন, তুমি পদ্মজার রূপের প্রেমে পড়েছো লিখন। লিখন সঙ্গে সঙ্গে চোখ তুলে তাকায়, বলে, আন্টি ক্ষমা করবেন, কিছু কথা বলি। পৃথিবীতে যে কয়টা সফল প্রেমের গল্প আছে, তার মধ্যে 99 ভাগ সৌন্দর্যের টান দিয়ে শুরু হয়, এরপর আস্তে আস্তে ভালোবাসা গভীর হয়। মানুষটাকে নিয়ে ভাবতে গিয়ে, মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখতে গিয়ে ভালোবাসাটা আকাশ ছুঁয়ে ফেলে। সময়ের ব্যবধানে সে মানুষটা শিরা উপশিরা বিরাজ শুরু করে, তখন তার অন্যান্য গুণ চোখে ভাসে, ভালোবাসা আরো বাড়ে। কারো কারো তো দোষও ভালো লেগে যায়। তখন অবস্থা এরকমও হয় যে রূপ নষ্ট হয়ে গেলেও মানুষটাকে আমার চাই। এজন্যই বুড়ো বয়সেও কুঁচকে যাওয়া মানুষটাকেও ভালোবাসতে ইচ্ছে করে। অথচ শুরুটা হয় সৌন্দর্য দিয়ে। আন্টি, আমি পদ্মজার রূপে মুগ্ধ হয়েছিলাম, এটা সত্যি, কিন্তু গত কয়েক মাস সারাক্ষণ পদ্মজাকে ভাবতে গিয়ে আমি সত্যি সত্যি পদ্মজাকে ভালোবেসে ফেলেছি। পদ্মজার রূপ আগুনে ঝলসে গেলেও এমন করেই বাসবো। প্লিজ আন্টি, কথাগুলো শুটিংয়ের ডায়লগ ভেবে উড়িয়ে দেবেন না। বাস্তব জীবনে মুখস্থ ডায়লগ আমি আওড়াই না। লিখনের কণ্ঠ গভীর, কিন্তু চোখে জল ছলছল করছে। হেমলতা স্তব্ধ হয়ে যান। কি জবাব দিবেন? ভালোবাসার বিরুদ্ধে কোনো শক্তি কাজে লাগে? আদৌ কি ভালোবাসার বিরুদ্ধে যুদ্ধ করা যায়? তিনি সময় নেন, এরপর বলেন, আমার পদ্মজা তোমার কাছে খুব ভালো থাকতো লিখন।
কিন্তু কিছু সমস্যা সমাজে আছে যার মুখোমুখি আমি হয়েছি। জেনে শুনে আমার মেয়েকে সেসবের মুখোমুখি কি করে হতে দেই? লিখন হাত জোড়া করে বলল, প্লিজ আন্টি। হেমলতা এক দৃষ্টে লিখনের দিকে তাকিয়ে আছেন। তিনি সিদ্ধান্তহীন তাই ভুগছেন। এমনটা কখনো হয় না। পদ্মজা জন্মের পর সিদ্ধান্তহীন তাই তিনি কখনো ভোগেননি। যে কোনো একটাই বেছে নিয়েছেন, আর তাতেই মঙ্গল হয়েছে। এবার কেন এমন হচ্ছে? কেন তিনি নিজের অবস্থান থেকে সরে যাচ্ছেন? পদ্মজার জীবন নিয়ে তিনি যেন মাঝ নদীতে ভেসে আছেন। চারিদিকে স্রোত, মাঝি নেই, বৈঠা নেই। আমি না লিখন। কার কাছে ভালো থাকবে পদ্মজা? হেমলতার শরীর ভীষণ খারাপ লাগছে। তিনি দুর্বল কণ্ঠে বলেন, এত বুঝো যখন নিজেকেও সামলাতে পারবে, বাড়ি ফিরে যাও। আন্টি, আমার বেঁচে থাকতে কষ্ট হবে। পদ্মজার সাথে যা হয়েছে তবুও সে বেঁচে আছে, আর তুমি এইটুকু মানিয়ে নিতে পারবে না? লিখন আর কথা খুঁজে পেল না। আহত মন নিয়ে উঠে দাঁড়ালো। হেমলতা দাঁড়াতে বললেন, ভীষণ ক্লান্ত লাগছে। তবুও হেঁটে এগিয়ে আসেন। লিখনের সামনে এসে দাঁড়ান। বললেন, নিজেকে শক্ত রেখো, অনেক দূর চলা বাকি। কারোর জন্য কারো জীবন থেমে থাকে না, ভাগ্যে যা থাকে তাই হয়। সব যেহেতু আয়োজন হয়ে গেছে, আর ভেবে লাভ নেই। তবে কবুল বলার আগেও যদি পদ্মজা বলে তার তোমাকে চাই, আমি সব ভেঙে চুরে পদ্মজাকে নিয়ে ছুটে যাব তোমার বাড়ি। আমি আমার মেয়েটাকে ভীষণ ভালোবাসি বাবা। এই মেয়েটার সুখের জন্য আমি স্বার্থপর হয়েছি। অন্যের সন্তানের কষ্ট চোখে ভেসেও ভাসছে না। আমাকে ক্ষমা করে দিও। হেমলতার চোখে জলের ভিড়। লিখন ভীষণ অবাক হয়ে দেখে এই কঠিন মানুষটাকে। হেমলতা নিজের দুর্বলতা, নিজের কান্না কেন দেখালো লিখনকে? লিখন জবাব খুঁজে পেল না। শুধু এইটুকু বুঝতে পারল, হেমলতার কাছে জীবন মানে পদ্মজা। লিখন ভাঙা গলায় আসি বলে চলে গেল। হেমলতা সব কাজ ভুলে গুটিসুটি মেরে বিছানায় শুয়ে পড়েন। চোখ বেয়ে 2 ফোঁটা জল বেরিয়ে আসে। মনের শক্তি কমে গেছে। দুর্বল হয়ে পড়েছেন তিনি। নিজের উপর বিশ্বাস, আস্থা পাচ্ছেন না। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খুঁজে পাচ্ছেন না। আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজা উপন্যাসের 20তম পর্ব। বারান্দার গ্রিলে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে আছে পদ্মজা। তার পরনে শাড়ি রয়ে গেছে। আকাশের বুকে থালার মতো একখান চাঁদ। চাঁদের আলোয় চারদিক ঝিকমিক করছে। চারপাশ থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। খুব সুন্দর দৃশ্য। পদ্মজা কেঁপে উঠে পিছনে ফিরে তাকালো। মোর্শেদকে দেখতে পেয়ে গোপনে হাঁপ ছাড়ল। মোর্শেদ বললেন, তোর মায়ের কি উঠেনি এখনো? না আব্বা। মোর্শেদ চিন্তিত ভঙ্গিতে কিছু ভাবলেন, তারপর বলেন, তুই হজাক কেন? যা ঘরে গিয়া ঘুমা। আমি ঘাটে যাইতাছি। আচ্ছা আব্বা। মোর্শেদের যাওয়ার পানে পদ্মজা তাকিয়ে রইল। সে কি যেন ভাবছে, কিন্তু কি ভাবছে ধরতে পারছে না। কুকুরের ঘেউ ঘেউ ডাকে উদাসীনতা কেটে গেল। শাড়ির আঁচল টেনে সাবধানে হেঁটে সদর ঘরে ঢুকলো। সদর ঘরে পাটি বিছিয়ে দূর দূরান্ত থেকে আসা আত্মীয়রা ঘুমাচ্ছে। তাদের ডেঙিয়ে পদ্মজা হেমলতার ঘরে আসেন। হেমলতা ঘুমোচ্ছেন বেঘরে। শুনেছিল লিখন শাহকে নিয়ে তার মা নিজ ঘরে এসেছিলেন। এরপর কি হলো কে জানে। সন্ধ্যার পর পূর্ণা গিয়ে জানালো আম্মা ঘুমাচ্ছে। হেমলতা কখনো সন্ধ্যার সময় ঘুমায় না, তাই পদ্মজা ঘুমটা টেনে হেমলতার ঘরে ছুটে আসে। হেমলতাকে এত শান্তিতে ঘুমাতে কখনো দেখেনি পদ্মজা, তাই আর ডাকেনি। কেউ ডাকতে আসলে তাড়িয়ে দিয়েছে। ঘুমাচ্ছে যখন ঘুমাক না। এখন মধ্যরাত। পদ্মজা হেমলতার মুখের সামনে মাটিতে বসে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মায়ের দিকে। গলা কাঁপছে তার। শ্বশুর বাড়ি কিভাবে থাকবে সে? মাকে ছাড়া 2 দিন থাকতে গিয়ে এত বড় ঝড় বয়ে গেল, আর এখন সারা জীবনের জন্য মায়ের কাছ থেকে দূরে থাকতে হবে। এই মুখটা না দেখলে তার দিন কাটে না। এই মানুষটার আদরে শাসনে ছাড়া দিন সম্পূর্ণ হয় না। পদ্মজা বিছানায় মাথা ঠুকে ফুপিয়ে উঠল। অস্পষ্ট করে ডাকলো, আম্মা। সঙ্গে সঙ্গে হেমলতা চোখ খুলেন। পদ্মজার খেয়াল করলেন না।
সে কাঁদতে কাঁদতে চাপা সুরে বলছে, তোমাকে ছাড়া কেমনে থাকবো আম্মা? বিয়ে করাটা কি খুব দরকার ছিল? ছিল। পদ্মজা চমকে উঠে মাথা তুলল, গলার সুর আগের অবস্থানে রেখে বলল, কেন আম্মা? সব জানতে নেই মা। পদ্মজা মাথা নত করে নাক টানে। হেমলতা বলেন, বিয়ে হতেই হবে, বর বদল হলে সমস্যা নেই। তোর কি আর কাউকে পছন্দ? হেমলতার প্রশ্নে পদ্মজা বিব্রত হয়ে উঠল। হেমলতাও প্রশ্নটা করতে গিয়ে অস্বস্তি বোধ করেন। পদ্মজা মাথা দুই পাশে নাড়িয়ে জানালো, আর তার আলাদা করে কাউকে পছন্দ নেই। হেমলতা উঠে বসেন, চুল খোপা করতে করতে প্রশ্ন করেন, রাত কি খুব হয়েছে? মানুষের সাড়া নেই। মাঝরাত। আর তুই জেগে থেকে কাঁদছিস? হেমলতা বললেন মৃদু ধমকের সুরে। পদ্মজা নিরুত্তর। হেমলতা জানালার বাইরে চেয়ে দেখলেন চাঁদের আলোয় চারিদিক উজ্জ্বল। চাঁদের আলো গলি ঘরের মেঝেতে পড়ছে। জ্যোৎস্না রাত। তিনি বিছানা থেকে নামতে নামতে পদ্মজাকে তাড়া দেন, শাড়ি পাল্টে সালোয়ার কামিজ পরে নে। কেন আম্মা? যা বলছি কর। পদ্মজা ঘরে গিয়ে শাড়ি পাল্টে নেন। উঠানে এসে দেখে হেমলতা হাতে বৈঠা। পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করলো, আম্মা তুমি নৌকা চালাবা? পূর্ণারে নেব? নেওয়া উচিত। যা ওকে ডেকে নিয়ে আয়। প্রান্ত প্রেমা যেন টের না পায়। পদ্মজা অসহায়ের মতো তাকিয়ে রইল মায়ের দিকে। হেমলতা তাড়া দেন, যাবি তো? পদ্মজা হন্তদন্ত হয়ে গেল। কয়েক মিনিটের মধ্যে পূর্ণাকে নিয়ে ফিরল। পূর্ণা ঘুমে ঢুলছে। হেমলতা ঘাটে এসে দেখেন মোর্শেদ নৌকা বসে বিড়ি ফুঁকছেন। নৌকা ছাড়ো। মোর্শেদ দুই মেয়ে আর বউকে দেখে হকচকিয়ে গিয়েছেন। তার মধ্যে হেমলতা যেভাবে বললেন নৌকা ছাড়ো, আরো ভরকে গেলেন। চোখ বড় বড় করে প্রশ্ন করলেন, কেন? কিতা হইছে? মোর্শেদের জবাব না দিয়ে পদ্মজা পূর্ণাকে নিয়ে হেমলতা নৌকায় উঠে পড়েন। স্থির হয়ে বসেন। বইটা মোর্শেদের দিকে বাড়িয়ে দিয়ে মিষ্টি করে হেসে বলেন, জ্যোৎস্না রাতে নৌকা ভ্রমণে বের হয়েছি আমরা, তুমি এখন আমাদের মাঝি। হেমলতা থামেন। এরপর আঞ্চলিক ভাষায় বললেন, লও মাঝি বইটা লও, সারো তোমার নৌকা। যত শিখি চাইবা তুমি ততই পাইবা। একসাথে চারটা দুঃখী মানুষ হেসে উঠে। মোর্শেদ বইটা হাতে নিয়ে নৌকা ছাড়েন। হুট করেই যেন অনুভব করছেন যুবককালের রক্ত শরীরে টকবক করছে। এই তো তার সংসার, এই তো তার আনন্দ। রাতের নির্মল বাতাস, মাদিনী নদীর স্বচ্ছ জলে চাঁদের প্রতিচ্ছবি, কচুরি পানা ভেসে যাচ্ছে। সবকিছু সুন্দর, মুগ্ধকর। পূর্ণার বুকের ভারটা খুব হালকা লাগছে। পদ্মজা প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। রগে রগে শান্তি ঢুকে পড়ে। আল্লাহ তাআলা যেন প্রকৃতির সৌন্দর্যে যে কোনো দুঃখী মানুষকে সুখী অনুভব করানোর মন্ত্র ঢেলে দিয়েছে। মোর্শেদ নাকি গো? হিন্দুপাড়া থেকে কেউ একজন চেঁচিয়ে ডাকলো। মোর্শেদ এক হাত তুলে জবাব দিলেন, হ দাদা আমি। রাইতের বেলা যাইতেছ কই? মেয়ে বউ লইয়া জ্যোৎস্না পোহাইতায় বাইর হইছি দাদা। তোমাদেরই দিন মিয়া। মোর্শেদ আর কিছু বললেন না, হাসলেন। ওপাশ থেকে আর কারো কথা শোনা গেল না। নৌকা আটপাড়া ছেড়ে হাওরে ঢুকে পড়েছে। শাঁ শাঁ করে বাতাস বইছে, গায়ের কাপড় উড়ছে। হেমলতা দুই মেয়ের মাঝে এসে বসেন। তিনি চাদর নিয়ে এসেছেন। দুই মেয়েকে দুই হাতে জড়িয়ে ধরে চাদরে ঢেকে দেন। বাতাসে চাদর উড়ে আরো আওয়াজ তুলছে। চারটা একদম মাথার উপর, তাদের সাথে সাথে ঘুরছে। মোর্শেদ মনের সুরে গান ধরেন, লোককে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। গানটা গাওয়ার শেষে পূর্ণা গানের মাঝখানে পিক করে হেসে ফেলল। পদ্মজাকে ফিসফিসিয়ে বলল, আব্বা বোধহয় এখনো জোয়ান থাকতে চায়। পদ্মজা হেসে চাপা সুরে বলে, চুপ থাক। মোর্শেদ আবারও গেয়ে যাচ্ছেন। মোর্শেদের গান শেষ হলে তিন মা মেয়ে একসাথে হাতে তালি দিল। হাতের তালিতে চারপাশে মুখরিত হয়ে উঠল। এত সুন্দর সময়, এত সুন্দর রাত বারবার ফিরে আসুক। মোর্শেদ হা করে তাকিয়ে থাকেন সামনে থাকা তিনটা মানুষের দিকে। তাদের চোখে মুখে খুশির ঝিলিক মারছে, অথচ তিনি জানেন এক একজন কতটা দুঃখী। মোর্শেদ ঢোক গিলে লুকায়িত এক সত্যের কষ্ট লুকিয়ে যান। হেমলতা আর তিনি ছাড়া এই কলিজা ছেঁড়া কষ্ট কেউ জানে না। মোর্শেদ হেসে বলেন, এই অভাগা মাঝিরে কি আপনারা আপনাদের মাঝে জায়গা দিবেন? মোর্শেদের কণ্ঠে শুদ্ধ ভাষায় মিষ্টি আবদার শুনে পদ্মজা পুলকিত হয়ে উঠল। ইস,
আজ সব কিছু কত সুন্দর। পূর্ণা বলে, দেব, এক শর্তে, নৌকা চালানোর বিনিময়ে শিখে যদি না নেন। মোর্শেদ মেয়ের রসিকতা দেখে হা হা করে হাসেন। সেই হাসি বারবার প্রতিধ্বনিতে ফিরে আসেন। তিনি বইটা রেখে এগিয়ে আসেন, হেমলতার সামনে বসেন। নৌকা নিজের মতো যেদিকে ইচ্ছে ছুটে চলেছে। মোর্শেদ হেমলতাকে বলেন, দুইটা শরীরে খালি তুমি ধইরা রাখবা, সারো তো এবার, আয় রে তোরা আমার ধারে আয়। পদ্মজা অবাক হয়ে মায়ের দিকে তাকায়। হেমলতা যেতে বলেন। পদ্মজা মোর্শেদের ডান পাশে বসে আর পূর্ণা বাম পাশে। মোর্শেদ পূর্ণাকে এক হাতে, পদ্মজাকে আরেক হাতে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠেন। অপরাধী সুরে বলেন, আমি বাপ হইয়া পারি নাই আমার সেরিদের বেইজ্জতি হাত থেকে রক্ষা করতে, আমারে মাফ কইরা দিস তোরা। মোর্শেদ কখনো এত আদর করে পদ্মজাকে জড়িয়ে ধরেননি, এই প্রথম ধরেছেন, আবার কাঁদছেন। পদ্মজার কোমল নরম মন ব্যথিত হয়ে চোখ বেয়ে জল রূপে বেরিয়ে আসে। হেমলতা মোর্শেদের পায়ের কাছে বসে, মোর্শেদের হাঁটুতে মাথা রেখে দুই মেয়ের হাত চেপে ধরে রাখেন। কেটে যায় অনেক মুহূর্ত। নৌকা হাওরের পানির স্রোতে একবার এদিকে তো আরেকবার ওদিকে যাচ্ছে। বাতাসে চারজনের চোখের জল শুকিয়ে ত্বকের সাথে মিশে গেছে। নিস্তবতা ভেঙে পদ্মজা বলল, জানো আম্মা, আজ আমি বুঝলাম জীবনের সুখ বা দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। দুঃখে মর্মাহত না হয়ে সুখের সময়টা তৈরি করে নিতে হয়, তাহলেই জীবন সুখকর মুহূর্ত আসে। আবার সুখ সর্বক্ষণ থাকে না। দুনিয়ার লীলা খেলায় শর্তে দুঃখ বারবার ফিরে আসে। হেমলতা পদ্মজার দিকে না তাকিয়ে পদ্মজার ডান হাতে চুমু দেন। চারটা অর্ধেক হয়ে এসেছে, খুব তাড়াতাড়ি আকাশে মিলিয়ে যাবে। হাওরে বিশাল জলরাশি, কখনো ঢেউয়ের উথাল পাথাল, আবার কখনো মৃদু বাতাসে জলের উপর চাঁদের প্রতিচ্ছবি খেলা। নৌকা বাজারের দিকে যাওয়ার পথ ধরেছে, তাই মোর্শেদ নিস্তব্ধ বৈঠক ভেঙে বইটা নিয়ে বসেন। নৌকার নিয়ন্ত্রণে এনে রাধাপুর হাওরের দিকে যেতে থাকেন। ওনার ঘুমটার আড়ালে কখন খোপা খুলে গেছে পদ্মজা খেয়াল করেনি। হেমলতা খেয়াল করেন পদ্মজার চুল হাওরের জলে ডুবে গেছে। তিনি মৃদু সুরে পদ্মজাকে বলেন, চুলে ভিজে যাচ্ছে পদ্ম। পদ্মজা দ্রুত সামলে নিল, খোপা করে ঘুমটা টেনে নিয়ে বলল, কখন খুলে গেছে খেয়াল করিনি। অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। হেমলতা চাঁদের দিকে তাকিয়ে আছেন এক মনে। পদ্মজা ডাকলো, আম্মা। হেমলতা অশ্রুভরা চোখে তাকালেন। পদ্মজা কিছু বলার আগে তিনি বললেন, পূর্ণা, গল্প শুনবি? পূর্ণা গল্প বলতে পাগল, সে গল্প শুনতে খুব ভালোবাসে। খুশিতে বাকবাকম হয়ে বলল, শুনবো, কষ্টের গল্প কিন্তু। গল্প হলেই হলো। হেমলতা হাসেন। পদ্মজা নড়ে চড়ে বসে, সে আন্দাজ করতে পারছে তার মা কোন গল্প বলবে। হেমলতা দু হাতে জল নিয়ে মুখ ধুয়ে নেন, এরপর একবার মোর্শেদের দিকে তাকিয়ে হাসেন। পিছনে ঘুরে বসে প্রশ্ন করেন, মুখ না দেখে গল্প শুনতে ভালো লাগবে? পূর্ণা মুখ গোমরা করে না বলতে যাচ্ছিল। পদ্মজা এক হাতে খোপ করে ধরে আটকে দিল। মাকে বলল, সমস্যা নেই আম্মা, যেভাবে ইচ্ছে বলো। হেমলতা বড় করে দম নিয়ে বলা শুরু করলেন। আব্বার প্রথম স্ত্রী মারা যায় অল্প বয়সে। আব্বা প্রাইমারি স্কুলে শিক্ষক ছিলেন, একজন বুদ্ধিমান উদার মনের মানুষ ছিলেন। আম্মাকে যৌতুকের জন্য ধাক্কা মেরে বের করে দিল তার প্রথম স্বামী, মুখে তালাক দিল। বাপের সংসারে এসে সমাজে তোপে পড়তে হয় আম্মাকে। আব্বার উদার মন অবহেলা অসহায় আম্মাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। তিনি আমার নানার কাছে প্রস্তাব রাখেন। নানা সানন্দে রাজি হয়ে যান। রাজি হবেনই না কেন? স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া বিবাহিত নারীকে কেই বা বিয়ে করতে চায়? আম্মা আব্বার বিয়ের বছর দেড়েক হতেই হানি আপার আগমন। তার 2 বছরের মাথায় আমার আগমন ঘটে। সেদিন নিশ্চয়ই গাছে গাছে ফুল ফুটেছে, পদ্মজা বলল পুলকিত হয়ে। হেমলতা মৃদু হাসেন, বলেন, শুনেছি আমার গায়ের রং দেখে আম্মা নাক কুঁচকেছিলেন। আমার বয়স যখন 3 মাস, আম্মার আগের স্বামী আম্মাকে ফিরিয়ে নিতে আসে।
আব্বার তখন আর্থিক সমস্যা বেশি ছিল, দিনে 2 বেলা খাওয়ার সম্ভব ছিল না। বিপদের পাশে থাকা আমার আব্বাকে ছেড়ে 2 বছরের এক মেয়ে আর 3 মাসের এক মেয়েকে ছেড়ে স্বার্থপর মা পালিয়ে গেল প্রথম স্বামীর কাছে। আব্বা ছোট ছোট 2 মেয়েকে নিয়ে মাঝ নদীতে পড়েন, কিন্তু আল্লাহ সহায় ছিলেন। আব্বার ফুপু চলে আসেন আমাদের কাছে, আপা আর আমার দায়িত্ব নেন। হুট করেই আব্বার আর্থিক অবস্থা উন্নত হতে থাকে, গৃহস্থিতি রহমত ঝরে পড়ে। 5 বছর পর আম্মা ফিরে আসেন বিধ্বস্ত অবস্থায়, ফর্সা মুখ মারের চোটে দাগে দাগে বিশ্রী হয়ে গেছে। শুধু একা আসেনি, 2 বছরের এক ছেলে নিয়ে ফিরেন। তখন আমাদের কুড়ে ঘরের বদলে বিশাল বাড়ি হয়েছে। আব্বা প্রথমে মানেননি। আম্মা আব্বার পায়ে পড়ে কাঁদেন, ক্ষমা চান। আব্বা আবার আগের ভুল করেন, মেনে নেন আম্মাকে। আম্মার ছেলের নাম বিনোদ ছিল, আব্বা নতুন করে নাম দেন হানিফ। আম্মা আমাকে সহ্য করতে পারতেন না, আব্বার চোখের মনি ছিলাম আমি। আব্বার আড়ালে আম্মার দ্বারা নির্যাতিত হতে থাকি। 6 বছর হতেই স্কুলে ভর্তি করে দেন আব্বা। হানি আপা তখন স্কুলে পড়ে। আমি থামলে কেন আম্মা, বলল পদ্মজা অধৈর্য হয়ে। হেমলতা ভ্রুকুটি করে বলেন, আর বলতে ইচ্ছে হচ্ছে না আম্মার ব্যাপারে। আম্মা অনুতপ্ত এখন, আফসোস করেন, কাঁদেন, বলতে ভালো লাগছে না। শীতল বাতাসে সবার শরীর কাটা দিচ্ছে। চারটা ছোট হয়ে গেছে অনেক। মোর্শেদ এক ধ্যানে বইটা নিয়ে জল ঠেলে দিচ্ছেন দূরে, নৌকা নিয়ে এগিয়ে যাচ্ছেন সামনে। হেমলতা আবার বলতে শুরু করেন, ম্যাট্রিক দেওয়ার পর আম্মা পড়াতে চাইছিল না। আব্বার জন্য ঢাকা কলেজে পড়ার সুযোগ পাই। হোটেলে উঠি, আব্বা নিয়মিত টাকা পাঠাতেন। জানিস পদ্ম, কলেজে আমি সবার ছোট ছিলাম, সবাই হা হয়ে তাকিয়ে থাকতো। শাড়ি পরতাম বলে একটু বড় লাগতো অবশ্য। সবসময় সুতির শাড়ি পরে বেনি বেঁধে রাখতাম, কারো সাথে মিশতাম না, ভয় পেতাম খুব, ভীষণ ভীত ছিলাম। রিমঝিম নামে খ্রিস্টান এক মেয়ের সাথে বন্ধুত্ব হয়। মেয়েটা এত সুন্দর ছিল দেখতে, ঠিক পদ্মজার মতো সুন্দর, চোখের মনে ছিল ঘোলা। তার নাকি শ্যামলা মানুষ ভালো লাগে, তাই নিজে থেকে আমার সাথে বন্ধুত্ব করে। কয়েকদিনের ব্যবধানে আমরা খুব ঘনিষ্ঠ হয়ে পড়ি, ইংলিশে যাকে বলে বেস্ট ফ্রেন্ড। রিমঝিমের সাথে মাঝে মাঝে ওর বড় ভাই আসতো, নাম ছিল যিশু। যিশু একদম রিমঝিমের আরেক রূপ, চোখ ধাঁধানো সৌন্দর্য ছিল 2 ভাই বোনের। যিশু ভাইয়া বলে ডাকতাম তাকে। যিশু ভাইয়া মজা করে বলতেন, ধর্ম এক হলে হেমলতাকে বিয়ে করতাম। পূর্ণা পদ্মজা খারাপ লাগছে শুনতে। না আম্মা, এক সুরে বলল দুজন। পদ্মজা বলল, পরে কি হয়েছে আম্মা? তখন অলন্দপুর থেকে 2 সপ্তাহ লাগতো রাজধানীতে চিঠি পৌঁছাতে। কলেজ ছুটির পর হানি আপার চিঠি পাই, পাশে রিমঝিম ছিল। যিশু ভাইয়া সবেমাত্র এসেছেন রিমঝিমকে নিয়ে যেতে। চিঠি পড়ে জানতে পারি আব্বা হাওড়ে গিয়েছিলেন মাছ ধরতে। আব্বার পাশের নৌকায় সুজন নামের এক ছেলে ছিল, আব্বার নৌকার চেয়ে কয়েক হাত দূরে। তখন ভারী বর্ষণ হচ্ছিল, বজ্রপাত হচ্ছিল একটার পর একটা। একটা বজ্রপাত সুজনের উপর পড়ে, সঙ্গে সঙ্গে সুজন ঝলসে যায়। আব্বা ছিটকে পড়েন জলে। দূর থেকে একদল জেলে ঘটনাটি দেখতে পায়, তারা আব্বাকে তুলে নিয়ে যায় বাড়িতে। এরপর থেকে আব্বা কানে শুনতে পায় না, ঠিক করে হাঁটতে পারে না, মস্তিষ্ক অচল হয়ে পড়ে। এই খবর শোনার পর হাউমাউ করে কান্না শুরু করি। যিশু ভাইয়া সব শুনে আমার কান্না দেখে বলেন, বিকেলে ট্রেনের অলন্দপুর নিয়ে যাবেন। আমি তখনও কাঁদছিলাম, একবার শুধু অলন্দপুরে যেতে চাই, আব্বাকে দেখতে চাই। যদিও জানতাম অনেকদিন হয়ে গেছে এই দুর্ঘটনা। আটপাড়া পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে যায়। বাড়ি এসে দেখি সদর ঘরের দরজায় তালা মারা, কেউ নেই বাড়িতে, মুরগি আর গরু ছাগল ছাড়া। বারান্দার ঘরে দরজা ছিল না, ঘরও বলা যায় না, শুধু একটা চৌকি ছিল। বড্ড ক্লান্ত ছিলাম, চৌকিতেই শুয়ে ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে আমার চেঁচামেচিতে।
যিশু ভাই নিজের অজান্তে আমার পাশে কখন ঘুমিয়ে পড়েন বুঝেননি। তিনি আমার মতোই ক্লান্ত ছিলেন। আমার জন্মদাত্রী মা গ্রামবাসী ডেকে চেঁচাতে থাকেন। হাতে নাতে ধরা পড়ার মতো অবস্থা ছিল। অবস্থা ব্যক্তিতে দেখে ভড়কে যাই, কিছু বলতে পারিনি। যিশু ভাই সবাইকে অনেক বোঝানোর চেষ্টা করে, কেউ বুঝেনি। তখন নিয়ম খুব কঠিন ছিল। যিশু ভাই খ্রিস্টান শুনে সবাই আরো ক্ষেপে যায়। আব্বার সামনে আমাদের দুজনের মাথা ন্যাড়া করে দিল গ্রামবাসী। কোমর সমান চুল ছিল আমার। মাথা ন্যাড়া করতে গিয়ে মাথার চামড়া ছিঁড়ে ফেলে, রক্ত আসে গলগল করে। আম্মা তখন হুঁশ আসে, আমাকে বাঁচাতে আসে পারেনি। গায়ের রং কালো, তার উপর রক্তাক্ত ন্যাড়া মাথা। কি যে বৃষ্টির রূপ হয়েছিল! আমি আমার একমাত্র ভরসা আব্বাকে চিৎকার করে কেঁদে ডাকছিলাম। আব্বা শুনেনি, আমার দিকে হা করে শুধু তাকিয়েছিল। যিশু ভাইয়াকে অনেক মারধর করে। সেদিন রাতেই আহত যিশু ভাইয়াকে ছুঁড়ে ফেলে আসে নদীর পাড়ে। গরুর ঘরের গোবরের উপর বেঁধে রাখে আমাকে। দুর্দান্ত মানুষ দেখতে আসে। আমি তখন নিঃশ্বাসে নিঃশ্বাসে নিজের মৃত্যু কামনা করছি। একবার বাঁধন ছাড়া হলে আত্মহত্যা করব ভাবি। হাত বাঁধা ছিল, দাঁত দিয়ে নিজের হাঁটুতে বোকার মতো কামড় দিতে থাকি, একটার পর একটা, যাতে মরে যায়। যেই দেখতে আসতো সেই বিশ্রী গালি দিয়ে চলে যেত। কেউ কেউ লাথি দিয়েছে। রাধাপুরের হারুন রশিদ আছে না, উনার আব্বা তখন অলন্দপুরের মাতাব্বর ছিলেন। উনার গোয়াল ঘরেই বন্দি ছিলাম। 2 দিন পর আমাকে ছাড়ে। ছাড়া পেয়ে ইচ্ছে হচ্ছিল গলায় কলসি বেঁধে ছুটে গিয়ে নদীর ঝাঁপ দিই, কিন্তু পারিনি। শরীরে একটুও শক্তি ছিল না। দৌড়ে পালাতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ি গোয়াল ঘরের বাইরে। ধারালো কিছু একটা ছিল মাটিতে। মাটিতে পড়তেই হাতের বাহু ছিঁড়ে গলগল করে রক্তধারা নামে। এই যে আমার বাহুর দাগটা, এটা যে সেদিনই হয়েছে। হেমলতা মেয়েদের ডাক্তার দেখানোর জন্য ঘুরে তাকান। দেখেন তার 2 মেয়ে মুখে হাত চেপে কাঁদছে। হেমলতা হাসার চেষ্টা করে বললেন, তোরা মরা কান্না শুরু করেছিস কেন? হেমলতার কথা শেষ হতেই ঘূর্ণিঝড়ের মতো 2 মেয়ে ছুটে আসে তার দিকে। নৌকা দুলে ওঠে। হেমলতা চমকে গিয়ে দ্রুত নৌকা ধরেন, চিৎকার করে ওঠেন। আরে, কথা শেষ করতে পারেননি, তার পূর্বেই বুকে ঝাঁপিয়ে পড়ে 2 মেয়ে। জড়িয়ে ধরেই আম্মা আম্মা বলে কাঁদতে থাকে। 2 মেয়ে এত শক্ত করে জড়িয়ে ধরেছে যে হেমলতা মনে হচ্ছে এখনই দম বেরিয়ে যাবে। থামার কোনো লক্ষণ নেই। হেমলতা দুজনের পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দেন। কিছুতেই কিছু হয় না, তারা কেঁদেই চলেছে। হেমলতা মোর্শেদের উদ্দেশ্যে বলেন, নৌকা ঘুরাও, এদের আর কিছু বলবো না, আর ঘুরবো না। পদ্মজা ঠোঁট কামড়ে কান্না আটকে বলল, আর কাঁদবো না পূর্ণা, আর কাঁদিস না, কিন্তু তোমাকে জড়িয়ে রাখবো। হেমলতা পদ্মজার মাথায় চুমু দিয়ে বললেন, আমাদের এক ঘরে করে দেওয়া হলো। বাজারে ভেষজ উপায়ে আব্বার চিকিৎসা চলছিল, সেটাও বন্ধ হয়ে গেল। কেউ আমার পরিবারের মুখও দেখতে চায় না, দেখলেই এটা ওটা ছুঁড়ে দিত। বলা হয়নি সেদিন রাতে আব্বা আম্মা হানিফ মামার বাড়ি ছিল। মামার বাড়ির পাশের বাড়িতে ডাক্তার ছিল একজন, আব্বাকে দেখাতে গিয়েছিল। হানি আপার বিয়ে দেওয়ার জন্য আম্মা উঠে পড়ে লাগে। তখন হিমেল আম্মার পেটে 7 মাস চলে। আমার উপর আম্মার মার প্রতিদিনই চলতে থাকে। আমার জন্য পরিবারের এত ক্ষতি হলো। হানিফ স্কুলে যেতে পারে না, সবাই দূর দূর করে। হানি আপার বিয়ে হয় না, আব্বার চিকিৎসা হয় না। বিপদে আপদে কেউ পাশে আসে না। ওদিকে হিমেল আসার সময় ঘনিয়ে আসছে, কোনো দাত্রী আসেনি। আম্মা একা যুদ্ধ করে হিমেলকে জন্ম দিলেও সব মিলিয়ে জীবনটা নরক হয়ে ওঠে আমার। বছর 2 মধ্যে আব্বা কিছুটা সুস্থ হয় আল্লাহর রহমতে। হাঁটাচলা করতে পারেন, আগের মতো সবকিছু না বুঝলেও মোটামুটি বুঝতেন। হানি আপার বিয়ে ঠিক হলো। বনেদি ঘর থেকে প্রস্তাব আসে, শর্ত 5 বিঘা জমি দিতে হবে। আমাদের জমি ছিল 5.5 বিঘা। আম্মা 5 বিঘা জমি দিয়ে হানি আপার বিয়ে দিয়ে দিলেন। সবকিছু স্বাভাবিক হয়, যদিও মাঝে মাঝে অনেকে কথা শুনিয়েছে। একসময় আমার বিয়ের প্রস্তাব আসে, তোদের আব্বার সাথে আমার বিয়ে হয়। বিয়ের কয়েক মাসের মধ্যে জানতে পারি তোদের আব্বা দ্বিতীয় স্ত্রী আমি। শেষ কথাটা হেমলতা মোর্শেদের দিকে তাকিয়ে বলেন। মোর্শেদ চোখের দৃষ্টি সরিয়ে হতনত হন।
পূর্ণা খুব অবাক হয়ে মোর্শেদের দিকে তাকালো। হেমলতা পূর্ণাকে নিজের দিকে ফিরিয়ে বলেন, আব্বাকে ভুল বুঝিস না মা, ভালোবাসার উপর কিছু নেই। ভালোবেসে লুকিয়ে বিয়ে করেছিল, কিন্তু আমাকে জানতে দেয়নি। এক সময় বিরক্ত হয়ে অনেক মারধর করে। ভীষণ বদমেজাজি আর জেদি ছিল তোদের আব্বা। জোর করে তোদের দাদা বিয়ে করিয়েছিলেন, তাই রাগ মেটাতে আমার উপর। আচ্ছা বাজ সেসব কথা। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হয়। যান বাঁচানোর তাগিদে মানুষ পালাতে থাকে। অলন্দপুরে পাকিস্তানি ক্যাম্প তৈরি করে। শহর থেকে একটা দল আসে যারা যুদ্ধ করতে চায়, তাদের যুদ্ধের জন্য প্রস্তুত করেন। তোদের আব্বার তার প্রথম স্ত্রীর কাছে বেশি থাকতো, আর তোর দুই চাচা যুদ্ধে চলে যায়। আমি একা ছিলাম খালি বাড়িতে। চারিদিকে অত্যাচার, জুলুম। ইচ্ছে করে দেশের জন্য কিছু করতে মনে সাহস নিয়ে স্কুলের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করি। তিনি কমান্ডার আবুল কালামের সাথে যোগাযোগ করিয়ে দেন। প্রধান শিক্ষক গোপনে গ্রামের যুবক যুবতীদের অনুপ্রেরণা দিতে যুদ্ধের জন্য। এই খবর একসময় পাকিস্তানিরা পেয়ে গেল। তিনি শহীদ হলেন। ট্রেনিংয়ে জয়েন করি, হয়ে উঠি একজন মুক্তিযোদ্ধা। প্রথম অপারেশনে আমরা সফল হই, অলন্দপুরের ক্যাম্প উড়িয়ে দিই। এরপর চলে যাই আরেক এলাকায়, হাতে রাইফেল নিয়ে। পরবর্তী অপারেশন আমি। তখন ধরা পড়ে যাই পাকিস্তানিদের হাতে, বন্দি করে কারাগারে। সচক্ষে দেখি ধর্ষণ, শারীরিক বর্বরতা। তাদের রড দিয়ে পিটিয়েছে, পিঠের দাগগুলো এখনো আছে। আরো কয়েকদিন থাকলে হয়তো আমিও ধর্ষণ হতাম। তার আগে আবুল কালামের বুদ্ধির কাছে হেরে গেল তারা। ফেরার আগে চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে দুইজনকে ছুরি দিয়ে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে আসি। দেশ স্বাধীন হয়, চারিদিকে স্বাধীনতার উল্লাস। হাসপাতালে তখন আমি ভর্তি, আরো অনেকে ছিল। সেই হাসপাতালে ভর্তি ছিল যিশু, সেও একজন মুক্তিযোদ্ধা। রিমঝিমের সাথে ফের দেখা হলো। 1 মাস লাগলো সুস্থ হতে। ফেরার সময় সাথে আসে রিমঝিম আর যিশু ভাইয়া। পথে বারবার করে বলি, তোমাদের মতো দেখতে যেন আমার একটা মেয়ে হয়। অলন্দপুরের বাজারে নামিয়ে দিয়ে ওরা আর আসেনি। ফের যদি গ্রামের লোক দেখে ফেলে, কিন্তু আশঙ্কাই ঠিক হলো। অনেকে যিশু ভাইয়ের সাথে আমাকে দেখে ফেলে। বাড়িতে ফিরে তোর আব্বাকে দেখি। 3 মাস পর জানতে পারি আমার পদ্ম আমার পেটে। মনে প্রাণে একটা সুন্দর মেয়ের চাইতে থাকি আল্লাহর কাছে। ঘুমালে স্বপ্ন দেখি রিমঝিমকে। আমার মন খুব চাইতো রিমঝিমের মতো সুন্দর একটা মেয়ে। ঠিক তাই হলো, কিন্তু বদনাম রটে গেল। অনেকে বলে তারা যিশুর সাথে আমাকে দেখেছে। একদিন যিশুর কাছে ছিলাম, তারই সন্তান পদ্মজা। এই জন্যই এত সুন্দর আর এত মিল। তোদের আব্বাও বিশ্বাস করলো, আল্লাহ চাইলে সবই পারে। আল্লাহ চাইলে সব পারে। কেউ বিশ্বাস করলো না। কিন্তু জানিস পদ্ম, তুই জন্মের পর থেকেই আমি অলৌকিকভাবে খুব শক্ত হয়ে পড়ি, কঠিন হয়ে পড়ি। কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিই। তোর সম্পর্কে কেউ কিছু বলতে আসলে দা নিয়ে তেড়ে যাই। এই খবর ছড়িয়ে পড়ে সব জায়গায়। তার মধ্যে কমান্ডার আবুল কালাম আসেন অলন্দপুরে। গ্রামের অনেকের যুদ্ধে গিয়েছিল, তিনি ছাড়া আর একজন ফিরেছিলেন, বদর উদ্দিন নাম। বদর উদ্দিন এবং আবুল কালামের কাছ থেকে গ্রামবাসী জানতে পারে আমিও যুদ্ধ করেছি। হেমলতা একজন মুক্তিযোদ্ধা। এ খবর শোনার পর থেকে সবাই মোটামুটি সমীহ করে চলতে থাকেন। একটা শক্ত জায়গা দখল করে বাঁচতে থাকি। প্রতিটি ঘটনা আমাকে ভেতরে ভেতরে শক্ত করছে। তুই জন্মের পর বুঝেছি আমি অনেক কিছু পারি, একা চলতে পারি। কথা শেষ হতেই হেমলতা হাঁপ ছাড়েন। চাঁদ ডুবে গেছে অনেকক্ষণ আগে। কিছুক্ষণের মধ্যে ফজরের আজান পড়বে। পদ্মজা পূর্ণা স্তব্ধ। এই দুনিয়ায় বাঁচার দুটি পথ, চুপ থাকো নয় প্রতিবাদ করো। কিন্তু আমার নিয়ম বলে, সামনে চুপ থেকে আড়ালে আবর্জনাটাকে ছুঁড়ে ফেলে দাও, যাতে এই আবর্জনার প্রভাবে আর কিছু না পচে। কি জানি কেন হেমলতার শেষ কথাগুলো পদ্মজার রগে রগে শিহরণ জাগায়। সে দূরে চোখে রেখে কিছু ভাবতে থাকে। মানুষের জীবনে কত গল্প, কত যন্ত্রণা। হেমলতা নৌকা ঘুরাতে বলেন। মোর্শেদ নৌকা ঘুরায়। বাড়ি ফিরতে হবে। আজ পদ্মজার গায়ে হলুদ। নৌকা চলছে ঢেউয়ের তালে তালে।
আগের উত্তেজনাটা আর কাজ করছে না। একটা ইঞ্জিন ট্রলারের শব্দ পাওয়া যায়। চারজন চৌকিতে সেদিকে তাকায়। ট্রলারের একজন লোক, আরেকজন ট্রলারের ভিতর থেকে সাদা কাপড়ে মোড়ানো কিছু একটা নিয়ে বেরিয়ে আসে। আবছা আলোয় সাদা কাপড়ে মোড়ানো বস্তুটি দেখে পূর্ণা পিলে চমকে উঠল। মানুষ মোড়ার মতো সাদা কাপড়ের যেভাবে মোড়ানো হয় ঠিক তেমন। পরপরই লোক দুটি মোড়ানো বস্তুটি ছুঁড়ে ফেলে পানিতে। মোর্শেদ চেঁচিয়ে ওঠেন, কে রে? লোক দুটি তাকায় বোধ হয়, এরপর দ্রুত ট্রলারের ভেতরে চলে যায়। মোর্শেদ বইটা দ্রুত চালিয়ে ধরতে পারল না। ট্রলারটি চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। যেখানে সাদা কাপড়ের মোড়ানো বস্তুটি ফেলা হয়েছিল সেখানে মোর্শেদ নৌকাটি পৌঁছাতে হুট করে পদ্মজা ঝাঁপিয়ে পড়ে পানিতে। হেমলতা আকস্মিক ঘটনায় চমকে যান। আতঙ্ক নিয়ে ডাকেন, পদ্ম। পদ্মজার দেখা নেই। তিনি নৌকা থেকে ঝাঁপ দিতে যাবেন, তখনই পদ্মজা ভেসে ওঠে, হাতে সাদা কাপড়ে মোড়ানো বস্তুটি। পদ্মজা মুখ তুলে হেমলতাকে বলেন, আম্মা, আমি ঠিক ভেবেছি, এটা লাশ। পূর্ণা লাশ শুনে কাঁপতে থাকে, অথচ পদ্মজা স্থির ঠান্ডা। এই শেষ রাত্রি নদীর জলে ভেসে আছে দু হাতে মৃত মানুষ জড়িয়ে ধরে। আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজা উপন্যাসের 21তম পর্ব। লাশটি নৌকায় তুলতেই পূর্ণা ভয়ে কুঁকড়ে গেল। মোর্শেদের পাশ ঘেঁষে বসে। তার মনে হচ্ছে চারিদিকে থেকে প্রেতাত্মারা তাকিয়ে আছে, যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়বে, ঘাড় মটকে দিবে। ঘাড় মটকানোর কথা ভাবতেই পূর্ণার ঘাড় শিরশিরিয়ে উঠল। ভূত ভূত বলে চেঁচিয়ে উঠল। হঠাৎ পূর্ণার চিৎকার শুনে মোর্শেদ ভয় পেয়ে যান। এমনিতেই গায়ে কাটা দিচ্ছে লাশ দেখে। তিনি পূর্ণাকে এক হাতে জড়িয়ে ধরে বলেন, কোন হানে ভূত, ডরাইস না। মাথার কাছে বাঁধা দড়িটা খুলে কাপড় সরাতেই একটা মৃত মেয়ের মুখ ভেসে ওঠে। হেমলতা পদ্মজা দুজনেই ভেতরে ভেতরে চমকে যায়, কিন্তু প্রকাশ করল না। হেমলতা এদিক ওদিক তাকিয়ে মানুষের উপস্থিতি দেখেন, এরপর কণ্ঠ খাদে নামিয়ে বলেন, চিনি না তো। তুই চিনিস? পদ্মজা মাথা নাড়িয়ে জানালো সে চিনে না। পরপরই মোর্শেদকে ডাকলো, পদ্মজা, আব্বা, দেখো তো তুমি চিনো নাকি। মোর্শেদ উঠে আসতে চাইলে পূর্ণা ধরে রাখে। মোর্শেদ পূর্ণাকে নিয়ে এগিয়ে আসেন। মৃত মেয়েটার মুখ দেখে বলেন, না, চিনি না। হেমলতা চিন্তায় পড়ে যান। শরীরের পশম কাটা দিচ্ছে, চারিদিকে অন্ধকারে ঢাকা, হিমশীতল বাতাস, আর সামনে সাদা কাপড় মোড়ানো এক মেয়ের লাশ। তিনি ব্যথিত কণ্ঠে বললেন, কোন মায়ের বুক খালি হলো কে জানে। পদ্মজা বিড়বিড় করে, আমার একজনকে চেনা লাগছে আম্মা। হেমলতা ধৈর্যহারা হয়ে প্রশ্ন করেন, কে? চিনছিস? নাম কি জানিস? পদ্মজা ভাবছে, গভীর ভাবনায় ডুবে কিছু ভাবছে। হেমলতার প্রশ্নের জবাবে বলে, নাম জানি না আম্মা, দাঁড়াও আমি বলি লোকটা কেমন। পদ্মজা চোখ বুঝে কিছুক্ষণ আগের মুহূর্তে ফিরে যায়। চোখ বুঝা অবস্থায় রেখে বলে, আব্বা যখন বলল কে রে, তখন একটা লোক আমাদের দিকে তাকায়। লোকটার চোখগুলো ভীষণ লাল, অনেক মোটা, খুব কালো, মাথার চুল ঝুঁটি বাঁধা ছিল। এমন একজন লোক আমি স্কুল থেকে ফেরার পথে অনেকবার দেখেছি। কথা শেষ করি পদ্মজা চোখ খুলে খুশিতে গদগদ হয়ে বলল, লোকটার দেখা পেলে আমি ঠিক চিনে ফেলবো আম্মা। চিনে কি হবে? প্রমাণ তো নেই। আর মেয়েটা মারা গেছে নাকি খুন সেটা তো জানি না। প্রমাণ নেই তো ঠিক, কিন্তু মেয়েটা খুন হয়েছে আম্মা। এই দেখো মেয়েটার গলায় কত দাগ, আর পেটের কাছে দেখো রক্তের দাগ। নদীর পানি পুরোটা রক্ত মুছে দিতে পারেনি। হেমলতা অবাক হয়ে পদ্মজার কথা মতো খেয়াল করে দেখেন, সত্যি তো। তিনি বিস্ময় নিয়ে বলেন, একটার পর একটা খুন, হানিফের পর প্রান্তর বাপ, এরপর এই মেয়ে। আমি বুঝে উঠতে পারছি না কে বা কারা এমন করছে। ওই লোকটার দেখা যদি আরেকবার পাই, আমি ঠিক এর রহস্য বের করবই আম্মা, বলল পদ্মজা। মৃত মেয়েটার মুখ কাপড় দিয়ে ঢেকে দিল পদ্মজা। এরপর দড়ি দিয়ে আগের মতো বেঁধে মোর্শেদকে বলল, আব্বা, কলপাড়ার দিকে যাও। ওখানে কি? হেমলতা বললেন। পদ্মজা শান্ত কণ্ঠে বলল, কলা গাছের ভেলা বানিয়ে লাশ ভাসিয়ে দেব আম্মা। পানিতে ফেলে কেউ পাবে না, ভাসিয়ে দিলে কেউ না কেউ পাবে।
মেয়েটার পরিবার খুঁজে পাবে। আমাদের বাড়িতে এমন লাশ নিয়ে যাওয়া ঠিক হবে না। অনেক মানুষ আছে, সবাই ভয় পাবে। বিয়ের আমেজটা চলে যাবে। 1 সপ্তাহ হয়নি এই ঘটনাটা পার হওয়া। আম্মা, বুঝছো আমি কি বলতে চাইছি? হেমলতা কিছু মুহূর্তকাল পদ্মজার চোখে চোখ রেখে বসে রইলেন। পদ্মজার কথার উত্তর না দিয়ে মোর্শেদকে বললেন, কলপাড়ার দিকে যাও। সকাল সকাল গায়ে হলুদ করার কথা ছিল, কিন্তু বউ এখনো ঘুমে। বাড়ি ভর্তি মানুষ, কলা গাছের ছাদ বানিয়ে সবাই অপেক্ষা করছে। হেমলতা কিছুতেই পদ্মজাকে ডাকতে দিচ্ছেন না। দুপুরের আজান পড়তেই পদ্মজা ধরফরিয়ে উঠে। মনে পড়ে আজ তার গায়ে হলুদ। সেই কাক ডাকা ভোরে বাড়ি ফিরে ঘুমিয়েছিলেন। তারপর আর কিছু মনে নেই। বালিশের পাশে হলুদ শাড়ি রাখা। পদ্মজা দ্রুত শাড়িটা পরে নেয়। এরপর পূর্ণাকে ডাকে। বাহিরের কোলাহল শোনা যাচ্ছে। পদ্মজা দরজা খুলতেই 9 বছর বয়সী একটা মেয়ে চেঁচিয়ে বাইরে খবর দিল, পদ্ম আপার ঘুম ভাঙছে। হানি উঠান থেকে পদ্মজার ঘরের সামনে আসেন। হেমলতা রান্নাঘরের সামনে বসে মুরগি কাটছিলেন। হানি হেমলতাকে শ্লেষাত্মক কণ্ঠে বলেন, এবার নিয়ে যেতে পারি তোর চাঁদরে? যাও, বললেন হেমলতা। হানি মঞ্জুরা সম্পর্কে ভাবি হয়। এমন আরো দুজন পদ্মজাকে নিয়ে ঘর থেকে বের হয়। গায়ে হলুদের স্নান বাড়ির পিছনে। মোর্শেদ এসে পথ আটকান। গামছা কোমরে বাঁধতে বাঁধতে বলেন, আমার শরীরে আমি লইয়া যামু সাদনা তলায়। কথা শেষ করে মোর্শেদ পদ্মজাকে পাজা কোলে তুলে নেন। হানি চেঁচিয়ে উঠে বলেন, আরে মিয়া করেন কি? দুলাভাইরা কোলে নাই তো। বাপ নিলে বিয়া অশুদ্ধ হইয়া যাইব না। মোর্শেদ বাইরে পা রাখেন। পদ্মজা লজ্জায় শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে ফেলে। অজানা অনুভূতিতে হাত পা কাঁপছে। মানুষের উচ্ছ্বাস দ্বিগুণ বেড়ে যায়। প্রেমা প্রান্ত খুশিতে লাফাচ্ছে। একজন আরেকজনকে রং দিয়ে মাখিয়ে দিচ্ছে। কলা গাছের ছাদের নিচে খাটের ছোট চৌকিতে পদ্মজাকে দাঁড় করিয়ে দেন মোর্শেদ। সামনে 7টা বদনা, 10টা কলসি ভর্তি পানি। একটা খোলায় দুর্বা ধান, হলুদ বাটা, হলুদ শাড়ি, ব্লাউজ, তোয়ালে, সাবান। কাছে কোথাও একদল নেচে নেচে গীত গাইছে। ছেলেমেয়েরা একজন আরেকজনকে জোর করে ধরে হলুদ মাখিয়ে দিচ্ছে। পদ্মজার জন্য রাখা হলুদ অনেকেই নিতে চাইছে, হানির জন্য পারছে না। হানি পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছেন। হানির ছেলে অনন্ত এসে হলুদ চাইলে হানি মার দিবে বলে তাড়িয়ে দিলেন। হেমলতা এসে ভিড় কমিয়ে দেন। চারিদিকে পর্দা দিয়ে ঘিরে দেন। এরপর 6-7 জন মহিলাকে নিয়ে হলুদের গোসল শেষ করেন। এই জন্য অনেকে তর্ক বিতর্ক হয়েছে। গায়ে হলুদ করতে হয় সবাইকে নিয়ে, সবার সামনে, আনন্দ করতে করতে। হেমলতা কেন শুধুমাত্র 6-7 জনকে নিয়ে করেছেন? হেমলতা তার জবাব দিলেন না। অবুঝদের সাথে তর্ক করে লাভ নেই। গোসল শেষ করে মসলিন কাপড়ের হলুদ শাড়ি পরানো হয় পদ্মজাকে। কানের কাছে মঞ্জুরা গুনগুন করে কাঁদছেন। পদ্মজার শুনতে ভালো লাগছে না। বিয়ে হলে নাকি 1 সপ্তাহ আগে থেকে কান্নাকাটি শুরু হয়। গায়ে হলুদের দিন আত্মীয়রা কাঁদায় গড়াগড়ি করে কাঁদে, অথচ পদ্মজা হেমলতা শান্ত। পদ্মজাকে গায়ে হলুদের খাবার দেওয়া হয়। বিশাল এক থালা, তাতে কয়েক রকমের পিঠা, আস্ত একটা মুরগি, পোলাও, শাক। পদ্মজা খাওয়ার আগে অন্যরা কেড়ে নিয়ে যায় সব। ভিড় কমতেই হেমলতা আলাদা করে প্লেটে করে ভাত আর হাঁসের মাংস নিয়ে আসেন। নিজ হাতে খাইয়ে দেন। খাওয়ার মাঝে পদ্মজার মনে পড়ে মঞ্জুরা তখন বলেছিলেন, বিয়ের পর মেয়েরা পর হয়ে যায়, মা বাবা পর হয়ে যায়, স্বামী আর স্বামীর বাড়ি সব। মা বাপের সাথে দেখা করতেও তাদের অনুমতি লাগে। পদ্মজা হেমলতার দিকে তাকিয়ে ভাত চিবোয়। হেমলতা খেয়াল করেন পদ্মজা তার দিকে হাঁ করে তাকিয়ে আছে, চোখের পলকেই ফেলছে না। চোখে জল চিকচিক করছে। তিনি পদ্মজাকে বলেন, খাওয়ার সময় কাঁদতে নেই। পদ্মজা ফোপাতে থাকলো। ফোপাতে ফোপাতে খাবার শেষ করে। চোখের জলে বুক ভিজে একাকার। হেমলতা ঘরের বাইরে এসে হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছেন। কি যে যন্ত্রণা হচ্ছে বুকে। কাটতে পারলে বোধহয় ভালো হতো, কিন্তু কাদার সময় কোথায়। সবার সামনে যে তিনি আর কাটতে পারেন না। ভিড় কমলে কাঁদবেন, অনেক কাঁদবেন, জীবনের শেষবারের মতো কাঁদবেন। এরপর আর কখনো কাঁদবেন না, কোনোদিনও না।
পদ্মজার দু হাতে গাছের মেহেদি লাগানো হচ্ছে। উঠানে বড় চৌকি রেখে চারিদিকে রঙিন পর্দা টাঙানো হয়েছে। কাগজের ফুল মাথার উপর ঝুলানো, চারিদিকে ঘিরে মেয়েরা। সামনের খালি জায়গায় চলছে নাচ। তখন উপস্থিত হয় হাওলাদার বাড়ির পরিবার, লাবণ্য, রানী এবং তাদের আত্মীয়। সাথে নিয়ে এসেছে বউয়ের বেনারসি গহনা। হানি ছুটে এসে সবার আপ্যায়নে ব্যস্ততা করেন। শেষে বাড়িতে ঢুকে আমির। বিয়ের আগের দিন রাতে বরের আগমনে সবাইকে খুব হাসালো। কেউ কেউ বলল এত সুন্দর বউ দূরে রাখার আর তর্স হয়েছে না, তাই চলে এসেছে। আমির সেসব পাত্তা দিল না, সোজা হেমলতার কাছে গেল। গিয়ে বলল, আম্মা, পদ্মজার সাথে একটু কথা বলতে চাই। আমিরের অকপট অনুরোধ। হেমলতা ভীষণ অবাক হয়, তাকিয়ে থাকেন আমিরের দিকে। এমন ছেলে তিনি দুটো দেখেননি। আমির আবার বলল, বেশিক্ষণ না, একটু সময়। আমিরের কণ্ঠ পরিষ্কার, অথচ মাথা নিচু। পরিবারের ভালো শিক্ষাই পেয়েছে, তবে লাজলজ্জা একদমই নেই। হেমলতা মৃদু হেসে বলল, ঘরে গিয়ে বসো, পদ্ম আসছে। আমির হেমলতার পা ছুঁয়ে সালাম করে পদ্মজার ঘরের দিকে চলে যান। হেমলতা পদ্মজাকে ডেকে নিয়ে আসেন, বলেন আমির কথা বলতে চায়। ব্যাপারটা লোকচক্ষুর, কিন্তু না তো করা যায় না। কোনো বিশেষ দরকার হয়তো। পদ্মজা ঘরের সামনে এসে থমকে দাঁড়ায়, পিছন ফিরে তাকায়। হেমলতা ইশারায় যেতে বলেন। পদ্মজা ঘরে ঢুকে ডাগর ডাগর চোখ মেলে আমিরের দিকে তাকায়। আমিরকে খুব ক্লান্ত দেখাচ্ছে, মনে হচ্ছে কিছু নিয়ে খুব চিন্তিত। আমির পদ্মজাকে দেখেই হাসলো, বলল, বসো। পদ্মজা বিছানার এক পাশে বসে, অন্য পাশে বসে আমির। প্রশ্ন করে, পদ্মজা, যা প্রশ্ন করি সত্যি বলবে। পদ্মজা দৃঢ়কণ্ঠে বলল, আমি মিথ্যা বলি না। আমির অসহায়ের মতো বলল, তুমি এই বিয়েতে মন থেকে রাজি তো পদ্ম? পদ্মজা চৌকিতে তাকালো, আবার চোখ সরিয়ে নিল। বলল, আম্মা যখন যা করেছেন তাই আমি মন থেকে মেনে নিতে পেরেছি। আমির আবার প্রশ্ন করলো, লিখন সাদ তো তোমাকে পছন্দ করে, জানি, আর আপনিও জানেন সেটাও জানি। আমি আমাদের বিয়ে ঠিক হওয়ার পর জেনেছি। তুমি মনে কিছু নিও না। বলতে চাইছি, যদি তোমার আমাকে অপছন্দ হয় আর লিখন শাহকে পছন্দ করে থাকো, বলতে পারো, আমি বিয়ে ভেঙে দিব। পদ্মজা অপমানে থমথম হয়ে উঠল, গম্ভীর সুরে বলল, অবিশ্বাস থাকলে বিয়ে না হওয়াই ভালো। আপনি বিয়ে ভেঙে দিতে পারেন। আমিরের চোখ কটর থেকে বেরিয়ে আসতে চাইল। পদ্মজা এত কথা বলতে পারে ভাবতেও পারেনি। আমির ইতস্ত বোধ করে বলল, আমার কোনো অবিশ্বাস নেই। তোমার মনে কেউ না থাকলে বিয়ে আমার সাথেই হবে, আর কারোর সাথে হতে দেব না। পদ্মজা কিছু বলল না। উঠে যেতে চাইলে আমির বলল, একবার হাত ধরা যাবে? আগামীকাল থেকে হাত ধরে দিনরাত বসে থাকিয়েন, বলল পদ্মজা, সাথে হাসলো। আমির তা খেয়াল করে বলল, সুবহানাল্লাহ। বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে অনেকক্ষণ। পদ্মজা বধূ সেজে বসে আছে। দুই পাশে বসে আছে পূর্ণা ও প্রেমা। কাজী বিয়ে পড়াচ্ছেন। অনেকক্ষণ ধরে পদ্মজাকে কবুল বলতে বলেছেন। পদ্মজা কিছুতেই বলছে না। সে নিজ মনে হেমলতাকে খুঁজছে। বউ কবুল বলছে না শুনে অনেকে ভিড় জমিয়েছে। হেমলতা ভিড় ভেঙে ঘরে ঢুকেন। হেমলতাকে দেখে পদ্মজা ঠোঁটে হাসি ফোটে। ছলছল চোখ নিয়ে তিনবার কবুল বলে। হেমলতার দুই চোখে পানি, কিন্তু ঠোঁটে হাসি। পদ্মজাকে বধূ সাজবার পর মাত্র দেখলেন তিনি। লাল বেনারসিতে পদ্মজার রূপ যেন গলে পড়ছে। পাশের ঘর থেকে কে যেন কাঁদছে। হেমলতা দেখতে যান। আয়না দেখানোর পর্ব শুরু হয়। আয়নায় তাকাতেই আমির চোখ টিপল। পদ্মজা লজ্জায় চোখ সরিয়ে নিল। আমির সবার চোখের আড়ালে পদ্মজার এক হাত খপ করে ধরে ফেলে। পদ্মজা কেঁপে উঠে ভয়ে। আমির ফিসফিস করে বলল, এই যে ধরলাম, মৃত্যুর আগে ছাড়ছি না। বিয়ে বাড়ির ভিড় কমে গেছে। বিদায়ের পালা চলছে। করুণ কান্নার সুরে চারিদিক হাহাকার করছে। মঞ্জুরা হানি কেঁদে কুল পাচ্ছে না। মোর্শেদ নদীর ঘাটে বসে গোপনে চোখের জল ফেলছেন। পূর্ণা পদ্মজার গলা জড়িয়ে সেই যে কান্না শুরু করছে, থামছেই না। প্রেমাপ্রান্ত কাঁদছে, কাছে আরো মানুষ। একটা মেয়ের বিয়ের বিদায় পর্ব কতটা কষ্টের তা শুধু সেই মেয়ে আর তার পরিবার জানে। পদ্মজা কাঁদছে। পূর্ণার মাথায় পিঠে হাত বুলিয়ে দিয়ে বারবার বলছে, বোন,
বোন আমার, আর কাঁদিস না, এভাবে কাঁদলে অসুস্থ হয়ে যাবে। রিদওয়ান তাড়া দেয় সন্ধ্যা হয়ে যাবে, তাড়াতাড়ি করুন। পদ্মজা আকুল হয়ে কেঁদে ডাকে, আম্মা কই, আমার আম্মা কই, আম্মা, ও আম্মা। হেমলতা লাহারি ঘরের পাশে দাঁড়িয়েছিলেন। পদ্মজার ডাকে হেঁটে আসেন, এক একটা পা মাটিতে ফেলছেন আর বুক ব্যথায় চুরমার হয়ে যাচ্ছে। তবুও হাসার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। যে মেয়ের জন্য তিনি নতুন করে জীবনের মানে খুঁজে পেয়েছিলেন, সেই মেয়েরই আজ বিদায়। সারা জীবনের জন্য অন্যের ঘরে চলে যাবে। হেমলতাকে দেখে পদ্মজা ছুটে এসে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। হেমলতা দ্রুত চোখের জল মুছলে পদ্মজাকে আদুরে কণ্ঠে বললেন, এভাবে কাঁদতে নেই মা, বিয়ে তো হবারই কথা ছিল। আম্মা, আমি তোমাকে ছাড়া থাকবো কেমনে আম্মা? সবাইকেই থাকতে হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মা। হেমলতা পদ্মজার কপালে চুমু খান। পদ্মজার দুই চোখের জল মুছে দিয়ে বলেন, শ্বশুর বাড়ির সবার সাথে মিলেমিশে থাকবি, নিজের খেয়াল রাখবি। পদ্মজা হেমলতাকে জোরে চেপে ধরে বলে, আম্মা আমি যাব না, আম্মা আমি যাব না আম্মা। হেমলতা পদ্মজার মুখের দিকে চাইতে পারছেন না। ভাঙা গলায় আমিরকে ডেকে বলেন, নিয়ে যাও আমার মেয়েকে, খেয়াল রেখো, ওর আব্বা ঘাটে বসে আছে, ডাকতে হবে না, একা থাকুক। তোমরা পদ্মকে নিয়ে যাও, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর কিছু বলতে পারলেন না। চোখ বেয়ে টুপটুপ করে কয়েক ফোঁটা জল বেরিয়ে পড়ে মাটিতে, পদ্মজার বেনারসিতে। আমির পদ্মজাকে পাজা কোলে করে নেয়। পদ্মজা আকুতি ভরা কণ্ঠে হেমলতাকে ডেকে অনুরোধ করে তাকে জড়িয়ে ধরে রাখতে। হেমলতা রাখেননি, মুখ ঘুরিয়ে নেন। পূর্ণা দু হাতে মুখ ঢেকে কাঁদছে। পদ্মজাকে পালকিতে বসিয়ে দেয় আমির। এরপর দু হাত পদ্মজার গালে রেখে বলল, একদিন পরেই আসবো আমরা। পদ্মজা দুই হাতে মুখ ঢেকে ফুঁপিয়ে ওঠে। সবকিছু শূন্য লাগছে, মস্তিষ্ক ফাঁকা হয়ে গেছে। পালকি ছুটে চলছে শ্বশুর বাড়ি। পূর্ণা হেমলতাকে জড়িয়ে ধরে, আম্মা কেন বিয়া দিলা পারে, তোমার কি কষ্ট হচ্ছে না? হেমলতা হাঁটু ভেঙে মাটিতে বসে পড়েন। পূর্ণাকে জড়িয়ে ধরে গগন কাঁপিয়ে চিৎকার করে কেঁদে উঠেন। উপস্থিত সবার কান্না থেমে যায়। হেমলতা পূর্ণাকে জড়িয়ে ধরে বলেন, আমি যদি পারতাম আমার পদ্মকে বিয়ে দিতাম না পূর্ণা, ও যে আমার 7 রাজার ধনের চেয়েও বেশি কিছু। হানি বরাবরই কাঁদুক স্বভাবের। হেমলতা কখনো কাঁদে না। সেই হেমলতাকে এভাবে কাঁদতে দেখে কান্না লুকিয়ে রাখতে পারল না। হেমলতার মাথা বুকের সাথে জড়িয়ে ধরে কেঁদে বলল, এটাই তো নিয়ম, কেঁদে আর কি হবে। হেমলতা মুহূর্তে ছোট বাচ্চা হয়ে যায়। হানিকে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে, বলে, আপা আপা ওরা আমার মেয়েরে নেয়নি, আমার কলিজা ছিঁড়ে নিয়েছে। আপা কেন বিয়ে হলো আমার পদ্মের? মঞ্জুরা হেমলতার মাথায় হাত রেখে সান্ত্বনা দেন, দেখিস পদ্ম খুব ভালো থাকবে, ও খুব ভালো মেয়ে। হেমলতা হানিকে ছেড়ে মঞ্জুরাকে জড়িয়ে ধরেন, হাত পা ছড়ে কাঁদতে কাঁদতে বলেন, আম্মা আম্মা তুমি কখনো আমাকে কিছু দাওনি, এইবার আমার এই মরণ কষ্টটা কমিয়ে দাও। আম্মা আমার খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো আম্মা। আম্মা আমার পদ্মকে ছাড়া আমি কেমনে থাকবো? মঞ্জুরার বুক ধুকপুক করছে। জন্মের পর হেমলতা কি কখনো এভাবে কেঁদেছে মনে পড়ছে না। তিনি পারেননি হেমলতার এই কষ্ট কমাতে, শুধু বুকের সাথে চেপে ধরে রাখিলেন। এভাবে যদি ছোট থেকে আগলে রাখতেন, হেমলতার জীবনটা এত কষ্টের হতো না। পদ্মজা ছটপট করছে, কিছু ভালো লাগছে না। ইচ্ছে হচ্ছে ছুটে যেতে মায়ের কাছে, গলা শুকিয়ে কাঠ, এখনই মারা যাবে। পদ্মজা হঠাৎ চিৎকার করে ওঠে, থামো তোমরা, থামো, আল্লাহর দোহাই লাগে থামো। পালকি থেমে যায়। পদ্মজা পালকি থেকে মাটিতে পা রেখে মোড়ল বাড়ির দিকে ছুটতে থাকলো। কেউ আটকে রাখতে পারেনি। সবাইকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে ছুটে চলছে সে মায়ের বুকে। আমির শুধু চেয়ে রইল। সন্ধ্যা নামার পূর্ব মুহূর্তে একটা লাল বেনারসি পরা অপরূপ সুন্দরী মেয়ে ছুটে চলছে, দেখতে ভালোই লাগছে। পদ্মজার কণ্ঠে আম্মা ডাকটি হেমলতার অস্তিত্ব মারিয়ে দিয়ে গেল। হেমলতা থমকে গিয়ে তাকান। উঠে দাঁড়াতে প্রস্তুত হতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ে হেমলতার বুকে। হেমলতা টাল সামলাতে না পেরে আবার মাটিতে বসে পড়েন। পদ্মজা নিরবিচ্ছিন্ন হয়ে কাঁদতে থাকলো। হেমলতা সীমাহীন আশ্চর্য হয়ে কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। নির্বাক নিস্তব্ধ থেকে পদ্মজার কান্না অনুভব করেন। কান্নার দমকে পদ্মজার শরীর ঝাঁকি দিচ্ছে বারংবার।
পূর্ণা পদ্মজাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আর যাবা না আপা? পদ্মজা অনুরোধ সুরে হেমলতাকে বলল, আম্মা আমি যাব না। হেমলতার দুই চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। প্রতি ফোঁটা জল পদ্মজার বুকে সাইক্লোন, টর্নেডো, ঘূর্ণিঝড়, ভূমিকম্প সহ সব ধরনের দুর্যোগ বয়ে দিচ্ছে। হেমলতা শক্ত করে জড়িয়ে ধরেন পদ্মজাকে। অশ্রুরুদ্ধ কণ্ঠে বলেন, কোথাও যেতে হবে না তোর। হেমলতার এহেন কথা শুনে মঞ্জুরার মাথায় বাজ পড়ল। সে কি কথা? হেমলতা একবার যখন বলেছে তাহলে সত্যি যেতে দিবে না। তাহলে মেয়ের বিয়ে দেওয়ার কি দরকার ছিল? হানি শক্ত কিছু কথা শোনানোর জন্য প্রস্তুত হয়। তখনই হেমলতা পদ্মজাকে সরিয়ে দেন নিজের কাছ থেকে। চোখে মুখে শক্ত করে কাটকাট কণ্ঠে বলেন, এটা ঠিক হয়নি পদ্ম, এভাবে চলে আসা মোটেও ভদ্রতা নয়। আবেগকে এত প্রশ্রয় দিতে নেই। বিয়ে দিয়েছি, এবার শ্বশুর বাড়ি যেতেই হবে। ওই তো আমির এসেছে। হেমলতা হাত ঝেড়ে মাটি থেকে উঠে দাঁড়ান। পদ্মজা হাঁ করে তাকিয়ে আছে হেমলতার দিকে। চোখের পলকে কি রকম রূপ পাল্টে ফেলল। এই তো মাত্র কাঁদছিল। পদ্মজা নিজের চুলে আঙ্গুল পেঁচাতে পেঁচাতে হাসছে। তুষার রয়ে শয়ে প্রশ্ন করছে, হাসছেন কেন? পদ্মজা নাটকীয়ভাবে ব্যথিত সুরে বলল, আপনি কাঁদছেন তাই? তুষার দ্রুত চোখের জল মুছল। মৃদু হেসে বলল, কাঁদছি নাকি? পদ্মজা হঠাৎ গুনগুনিয়ে কাঁদতে শুরু করলো। তুষার জানতে চাইল, আপনি কাঁদছেন কেন? মুহূর্তে পদ্মজা দাঁত কেলিয়ে হেসে ওঠে। চোখের জল ঠোঁটে হাসি নিয়ে বলে, মনে চাইল। আম্মা বলতেন যখন যা ইচ্ছে হয় করে ফেলতে, তাতে কারো ক্ষতি বা নিজের কোনো ক্ষতি না হলেই হলো। আপনার মায়ের খবরটা গতকাল শুনলাম। জানেন সারা রাত ঘুমাতে পারেনি। আপনার মনটা খুব নরম স্যার, কিন্তু কঠিন ভাব নিয়ে থাকেন, আমার আম্মার মতো। তারপর কি হলো? পদ্মজা চেয়ার ছেড়ে ফ্লোরে বসে পড়ল। আর তো বলবো না। তুষার শ্বাসরুদ্ধকর কণ্ঠে বলল, কেন? পদ্মজা ঘাড়ে এক হাত রেখে ক্লান্ত ভঙ্গিতে বলল, এমনি। হেয়ালি করবেন না পদ্মজা, আপনি ছাড়া এই রহস্যের কিনারা অসম্ভব। আপনার পুরো গ্রাম আপনার বিপক্ষে। খুনের কারণও কেউ বলতে পারছেন না। আমরা তদন্ত করেও কুল পাচ্ছি না। পদ্মজা চোখ গরম করে তাকায়, কটমট করে বলল, বলবো না মানে বলবো না। তুষার দ্বিগুণ গলা উঁচিয়ে বলল, তাহলে এতটুকু কেন বললেন? আমার ইচ্ছে হয়েছে তাই। আপনার ইচ্ছায় তো সব হবে না। যা খুশি করে নিতে পারেন। পরিস্থিতি বিগড়ে যাচ্ছে। পরিস্থিতি সামলাতে তুষার দুই হাতে মুখ ঢেকে রাগ নিয়ন্ত্রণ করে। এরপর ধীর সুস্থে বলে, দেখুন আপনি যদি সব খুলে না বলেন, আমি আপনাকে আইনের হাত থেকে বাঁচাতে পারবো না, নির্দোষ প্রমাণ করতে পারবো না। আর আমার মন বলছে আপনি দোষ করতে পারেন না। সবসময় মন সঠিক কথা বলে না, বলল পদ্মজা করুণ সুরে। তাহলে বলছেন আপনি নির্দোষ না? পদ্মজা চোখ সরিয়ে নিল, হাসলো। কি যন্ত্রণা, কত কষ্ট সেই হাসিতে। চোখ ভর্তি জল নিয়ে আবার তাকালো তুষারের দিকে। বলল, আমি খুন করেছি। একই রাতে, একই প্রহরে, একই জায়গায়, একসাথে 5 জনকে। আপনার আইন যা শাস্তি দেয় আমি মাথা পেতে নেব। তুষার অধৈর্য হয়ে বলল, আপনার ফাঁসির রায় হবে পদ্মজা। আপনি বুঝতে পারছেন না, আমার আপনাকে বাঁচাতে ইচ্ছে হচ্ছে। ওপারে যাওয়া আমার জরুরি। আমি সব রায় মেনে নিব। আমি মানতে পারবো না। তুষারের অকপট কথাটা মুখ থেকে বের হওয়ার পর তুষার বুঝলো সে অচেনা এবং ভয়ঙ্কর অনুভূতি নিয়ে খেলছে। পদ্মজার দিকে চেয়ে অপ্রস্তুত হয়ে পড়ে। পদ্মজা তুষারকে পরখ করে নিয়ে হাসে। শান্ত ভঙ্গিতে বলে, এত বেকুল কেন হচ্ছেন? বেশ অনেকক্ষণ তুষার গাঢ় হয়ে বসে রইল। উপর থেকে অর্ডার এসেছে আসামি পদ্মজা কেন এতগুলি খুন করেছে তার রহস্য উদ্ঘাটন করতে। না পারলে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি চলে যাক, সমস্যা নেই। নিজের শান্তির জন্য, আত্মতৃপ্তির জন্য হলেও পদ্মজার পিছনে 6টি বছরের গল্প জানতেই হবে। এই কেস হাতে পাওয়ার পর থেকে তার ঘুম হচ্ছে না রাতে। সারাক্ষণ মস্তিষ্ক কিলবিল করে। এত জটিল কেস কখনো ফেস করতে হয়নি। অলন্দপুর পুরোটা ঘেটেও কিছু জানা যায়নি। যারা খুন হয়েছে তারা আর পদ্মজা ছাড়া হয়তো কেউ জানেও না। তুষার আবার বলল, আপনার বিরুদ্ধে সব প্রমাণ,
আপনার বিরুদ্ধে সবাই সাক্ষী দিচ্ছে। আপনি কি? কথার মাঝপথে তুষারকে থামিয়ে দিয়ে পদ্মজা বলল, খুনগুলো তো সত্যি আমি করেছি, তাহলে প্রমাণ আমার বিরুদ্ধেই তো থাকবে। তুষারের মন বিরক্তি তেতো হয়ে পড়ে। পদ্মজার সামনে কয়েকবার পায়চারি করে বেরিয়ে যায়। সিগারেট ফুঁকে মাথা ঠান্ডা করে। ফাহিমা চা নিয়ে আসে। তুষার বলল, মেয়েটাকে তোমার অপরাধী মনে হয়? আমি কিছু ভাবতে পারছি না স্যার। মেয়েটাকে দেখলে আমার হাত পা অবশ হয়ে পড়ে। এত মেরেছি শুরুতে, কিছুতেই টু শব্দ করেনি। এরপর থেকে আমি রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখি। পৃথিবীটা রহস্যে ঘেরা। ফাহিমা, একজন নারী 5 জনকে কিভাবে খুন করতে পারে, আবার একসাথে? সেই সাহস কি করে পেল? সেটা আমিও ভাবছি স্যার। কিভাবে খুন করেছে সেটা ধারণা করা যাচ্ছে, কিন্তু এত সাহস ধৈর্য কিভাবে কোনো নারীর থাকতে পারে? নারীরা চাইলেই সব পারে, কথাটা শুনে এসেছি, এবার সচক্ষে দেখছি। জি স্যার। কত আসামি পায়ে পড়ে জীবন ভিক্ষা চেয়েছে, কিছুতেই মন গলেনি, মন কাঁদেনি। এই মেয়েটা জীবন চায় না, তবুও আমার ইচ্ছে হচ্ছে জীবন দিতে, নির্দোষ প্রমাণ করে বাঁচাতে। ফাহিমা চৌকিতে তাকালো তুষারের দিকে। তুষার সবসময় হু হ্যাঁ এর বাইরে কিছু বলে না। খুব কঠিন কাঠখোট্টা একটা মানুষ, অনুভূতি বলতেই নেই। তার মুখে এত কথাবার্তা শুনে অবাক হচ্ছে ফাহিমা। পরিস্থিতি হাতের বাইরে স্যার। পদ্মজার ফাঁসি দেখার জন্য দেশ উতলা হয়ে আছেন। কেন এমন হচ্ছে ফাহিমা? আজ যদি হেমলতা উপস্থিত থাকতেন গল্পটা অন্যরকম হতো স্যার। তুষার আবার ফিরে আসে, পদ্মজার সামনে চেয়ারে বসে, ধীর কণ্ঠে বলে, আজই শেষ দিন, এরপর আর আমাদের সাক্ষাৎ হবে না। পদ্মজা চকিত তাকালো, দ্রুত তুষারের পায়ের কাছে এসে বসলো। বলল, আপনার আম্মা আপনাকে বিয়ে করতে চাপ দেয় তাই না? আপনি কি করে জানলেন? সেদিন দেখলাম ফোনে কাউকে আম্মা ডেকে রেগে বলছিলেন বিয়ে করব না। আমি তো অনেক দূরে দাঁড়িয়ে কথা বলছিলাম। আপনার শ্রবণ শক্তি তো প্রখর। তুষার বলল, এরপর থামলো, লম্বা করে নিঃশ্বাস নিয়ে আবার বলল, আপনার মা বিশ্বাসঘাতকতা কি কথা লুকিয়ে করেছেন? আপনি জানলেন কি করে? কিছু তথ্য পেয়েছি গতকাল। এইটুকুর জন্য বিশ্বাসঘাতক অপবাদ দিতে পারেন না। উনি আপনার ভালোর জন্যই। পদ্মজা চুপ থেকে হুট করে ফোঁস করে জ্বলে উঠে বলল, আপনি বুঝবেন না আমার কষ্ট। আমার না পাওয়া দামি সময়টাকে আমি কতবার মনে করে বুক ভাসিয়ে কেঁদেছি, বুঝবেন না আপনি। পদ্মজা কাঁদতে কাঁদতে বলল, পরপরই হেসে আবার করুণ সুরে কান্না শুরু করলো। গা কাঁপিয়ে তোলার মতো কান্না, মনে হয় কোনো অশরীরই কাঁদছে। কি বিশ্রী ভয়ঙ্কর সেই কান্নার ছন্দ। তুষারের কান ঝাঝা করে ওঠে, চিন্তায় মাথার রগ দপদপ করছে। আগামীকাল ভোরে পদ্মজাকে কোর্টে তোলা হবে, রায় হবে। পদ্মজার ফাঁসি চাই বলে রাস্তায় রাস্তায় আন্দোলন, রেডিওতে আন্দোলন, কিন্তু তুষারের মন যে কিছুতেই মানতে পারছে না এই আন্দোলন। এমন নিষ্পাপ মনের অপরূপ সুন্দরীর বিরুদ্ধে পুরো পৃথিবী। কি আশ্চর্য তাই না? বাঁকা রাস্তা পেরিয়ে পালকি চলছে ধীরে ধীরে। সন্ধ্যার আজান পড়েছে কিছুক্ষণ আগে। দিনের আলো কিছুটা এখনো রয়ে গেছে। দক্ষিণ দিকে থেকে ধেয়ে আসছে হাওয়া, শীতল নির্মল পরিবেশ। পদ্মজার বুক ধুকপুক করছে। নতুন মানুষ নতুন পরিবেশে মানিয়ে নিতে পারবে তো? একবার সে হাওলাদার বাড়ি গিয়েছিল। অন্দরমহল নামে এক বিশাল বাড়ি আছে। সেই বাড়িতে মেয়েরা বউরা থাকে। এখন কি সেও থাকবে? পদ্মজা পর্দার ফাঁক ফোকর দিয়ে বাইরের চোখ মেলে তাকায়। আমির হাতে পাগড়ি নিয়ে তার বড় ভাইয়ের সাথে কি যেন আলোচনা করছে। চোখে মুখে খুশি উপচে পড়ছে। পদ্মজা চোখ সরিয়ে নিল। মায়ের কথা, পূর্ণার কথা খুব মনে পড়ছে। পালকি থামে, আমির থামিয়ে দিল। অন্দরমহলের মেয়েরা অপেক্ষা করছে নতুন বউয়ের জন্য, আর আমির গেটের সামনেই পালকি থামিয়ে দিল। জাফর বিরক্তিতে জয়ের মতো শব্দ করে বলল, এইখানে আবার থামলি কেন? আমির পাগড়ি রিদওয়ানের হাতে দিয়ে বলল, আমার বউ আমার কোলে চড়ে অন্দরমহলে যাবে। পদ্মজা কথাটা শুনেই কাচুমাচু হয়ে গেল। আমির পালকির পর্দা সরিয়ে হাত বাড়িয়ে পদ্মজাকে নামতে ইশারা করে। পদ্মজার নাক অবধি টানানো ঘুমটা আমির সরাতে গিয়েও সরালো না। মুখে বলল, কি হলো, নেমে আসো। পদ্মজা লজ্জায় জ্ঞান শূন্য হয়ে পড়েছে। সে গাঢ় হয়ে বসে থাকে। আমির হেসে এক হাতে নিজের কপাল চাপড়ালো।
এরপর নিজেই টেনে নামালো পদ্মজাকে। তখনও পদ্মজার নাক অবধি ঘুমটা। আমির চট করে পদ্মজাকে পাজা কোলে করে নিল। পদ্মজা কুঁকড়ে যায়। ভয়ে দুই হাত আমিরের গলা জড়িয়ে ধরে। আমির যত এগোচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে তার গায়ের উষ্ণতা পদ্মজার শাড়ি ভেদ করে সর্বাঙ্গে ছড়িয়ে পড়ছে। অচেনা অজানা অনুভূতি চারিদিকে যেন জেঁকে বসেছে। মরণ প্রেমের সূত্রপাত হয়তো এখান থেকেই শুরু হয়। আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজা উপন্যাসের 22তম পর্ব। অন্দরমহলের সদর দরজায় গ্রামের মেয়েদের ভিড়। তারা সবাই নতুন বউকে দেখতে এসেছে। আমিরের কোলে পদ্মজাকে দেখে মিটিমিটি হাসছে। ফিসফিসিয়ে একজন আরেকজনকে কিছু বলছে। ফরিনা ধমক দিয়ে কোলাহল থামিয়ে দেন। আমির দরজার সামনে উপস্থিত হতেই আনিসা বলল, এইবার বউকে নামান ছোট ভাই। বড় আম্মার পা ছুঁয়ে সালাম করে এরপর ঘরে ঢুকেন। আনিসা আমিরের চাচাতো ভাইয়ের বউ, জাফরের স্ত্রী। দেশের বাইরে থাকে। ঢাকার প্রফেসরের মেয়ে আনিসা। বিয়ের পরপরই স্বামী নিয়ে দূর দূরান্তে পাড়ি জমায়। 2 সপ্তাহ আগে ছুটি কাটাতে শ্বশুরবাড়ি আসে। আনিসার কথা মতো আমির পদ্মজাকে কোল থেকে নামিয়ে দিল। এরপর দুজন নত হয়ে ফরিনাকে সালাম করলো। ফরিনা হেসে ছেলে এবং ছেলের বউকে চুমু খান। আবেগে আপ্লুত হয়ে বলেন, সুখী হো বাবা, বউয়ের খ্যাদমতে ভালা থাক জীবনভর। আমার কইলাম বছরের মধ্যেই নাতি চাই। লাবণ্য মাঝে ফোড়ন কাটলো। পদ্ম আমার লগে শহরে যাইব আম্মা। আমরা এক লগে কলেজে পড়বাম। নাতি টাতি পরে পাইবা। ফরিনা ক্ষুধার্ত বাঘিনীর মতো তেড়ে এসে লাবণ্যর গালে চর বসিয়ে দেন। উঁচু কণ্ঠে বলেন, আমার কথার পিছে কথা কর্ণের সাহস দেখাবি না। আকস্মিক ঘটনায় সবাই হকচকিয়ে যায়। পদ্মজা অবাক চোখে তাকায়। সামান্য কথার জন্য কোনো মা এত মানুষের সামনে যুবতীর মেয়েকে মারে? লাবণ্য লজ্জায় অপমানে কাঁপতে থাকে। চোখে টলমল জল নিয়ে স্থান ত্যাগ করে একরকম পালিয়ে গেল। ফরিনের চোখে মুখে কাঠিন্যতা ফুটে উঠেছে। পদ্মজা ভয়ে চোখের দৃষ্টি মাটিতে রাখে। ফরিনা পদ্মজার হাতে ধরে ভিতরে নিয়ে যান। যেতে যেতে বলেন, মুখে মুখে কথা কইবা না কোনোদিন। যা কই মাইন্না চলবা। শ্বশুর বাড়ির সব মানুষ হইতেছে গিয়া দেবতার লাহান। তাগরে সেবা করলে জান্নাত পাওন যাইব, নইলে কোনোদিন জান্নাতে পাও দিতে পারবা না। শুনছি তো তুমি হইছো গিয়া অনেক বাধ্য সেরি। কামে কাজেও দেখাইবা, মনে রাখবা আমার কথা। পদ্মজা মাথা নাড়ায়। মুসলমানদের দেবতার সাথে তুলনা করাটা পদ্মজার ভালো লাগেনি। কিছু কথা গলায় এসে আটকে গেছে, বলার সাহস পাচ্ছে না। ফরিনা আবার বলেন, হুনো বউ, স্বামীর উপরে কিচ্ছু নাই। স্বামীরই দুনিয়া ভাববা। মা বাপ ভাই বোন হইছে গিয়া পর। স্বামী আপন। স্বামীর বাইরে কিচ্ছু ভাববা না। স্বামী যা কয় তাই মানবা। স্বামীর পা ধুইয়া দিবা নিজের হাতে। স্বামী বইতে কইলে বইবা, উঠতে কইলে উঠবা, হুতে কইলে হইবা। স্বামী যখন ডাকবো না করবা না। আল্লাহ বেজার হইব, ফেরেশতারা অভিশাপ দিব। দুনিয়াতে স্বামীর আদর থাইকা মধুর আর কিছু নাই, মনে রাখবা। পদ্মজা অপ্রতিভ হয়ে উঠেছে। লজ্জায় আড়ষ্টতায় সারা শরীর তীব্র গরমে ঘামছে। আনিসা ফরিনাকে ফিসফিসিয়ে বলল, বড় আম্মা, মানুষ আছে তো অনেক, পরেও বলতে পারতেন। আনিসার কথা পুরোপুরি উপেক্ষা করলেন ফরিনা। তিনি পদ্মজাকে একটা চেয়ারে বসিয়ে দিলেন। আবার বলতে শুরু করলেন, খালি স্বামী লইয়াই পইরা থাউন যাইব না। তোমার শ্বশুর শাশুড়ি জীবিত আছে, তাগর সেবা করবা। যখন যা করতে কইব করবা, না পারলে কইবা শিখাইয়া দিমু। প্রতিদিন ভোরে উঠবা, নামাজ পইরা রান্দাঘরে যাইবা। তখন বাকি সব ভুইলা রান্ধনে মন দিবা। আমির কপালের চামড়া কুঁচকে মায়ের কথা শুনছিল। এবার সে ধৈর্যহারা হয়ে বলল, রান্নাবান্না করার জন্য অনেক মানুষ আছে আম্মা, পদ্মজার রাখতে হবে না। আর আমার এত সেবাও লাগবে না, বড্ড ক্লান্ত লাগছে। ভিড় কমাও আর নিয়ম নীতি শেষ করো। এরপর আমার বউ আমার ঘরে ছেড়ে দাও। আমিরের কথা শেষ হতেই হাসির রোল পড়ে যায়। পদ্মজা ঠোঁট টিপে হাসল।
ফরিনা কিছু কঠিন কথা বলতে প্রস্তুত হন। আনিসা আমিরকে রসিকতা করে বলল, আজ তো একসাথে থাকা যাবে না, আরো একদিন ধৈর্য ধরেন। আমির প্রবল বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করে, কেন, বিয়ে তো হয়ে গেছে। কেউ আমিরের জবাব দিল না, উল্টা সবাই হাসতে থাকলো। আইস কাল রাত্রির রেহতচ্ছাড়া, বলল শাহানা, জাফরের বড় বোন। আমিরের বিয়ে উপলক্ষে বাপের বাড়ি এসেছে, সাথে নিয়ে এসেছে পুরো শ্বশুর বাড়ি। আমির শাহানাকে প্রশ্ন করলো, কাল রাত্রি তো হিন্দুদের নিয়ম, আমি মানি না। আমার বউ আমার ঘর দিয়া আসো, সবসময় তেরামি করিস কেন? আমরাও তো নিয়ম মেনেছি, বলল জাফর, কণ্ঠে তার গম্ভীর্যতা। তাতেও লাভ হলো না, আমির কিছুতেই নিয়ম মানবে না। ফরিনা, শাহানা, শিরিন, আনিসা, আমিনা সহ অনেকে আমিরকে মানানোর চেষ্টা করলো। কারো কথা আমিরের কনগর্জ হলো না। তার মধ্যে রিদওয়ান আমিরের সাথে তাল দিল, বলল, কাল রাত্রি বাদ, এসব নিয়ম মেনে লাভটা হবে কি? যার বউ তাকে তার বউ দিয়ে দাও। তুই চুপ থাক, আগুনে ঘি ঢালবি না, বললেন আমিনা। রিদওয়ান চুপসে গেল, থামলো না শুধু আমির, ফরিনাও জেদ ধরে বসে আছেন। তিনি আমিরের পদ্মজাকে আজ কিছুতেই একসাথে থাকতে দিবেন না। যেমন মা তেমন তার ছেলে। মজিদ হাওলাদার অনেকক্ষণ যাবৎ এসব দেখছেন। চেঁচামেচি আর নেওয়া যাচ্ছে না। তিনি উপর থেকে নেমে আসেন। অন্দরমহলে 3 তলায়। 3য় তলায় কেউ থাকে না, শুধু ছাদ আছে, ঘর বানানো হয়নি। অসমাপ্ত ইটের পুরনো বাড়ি। চিন্তা ভাবনা চলছে 3য় তলাটা থাকার জন্য উপযুক্ত করার। মজিদকে দেখে সবাই থেমে গেল। তিনি পদ্মজার পাশে চেয়ার নিয়ে বসেন। পদ্মজা একটু নড়ে চড়ে বসে। মজিদ পদ্মজাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও মা? আজ শাশুড়ির সাথে থাকবে নাকি আমার পাগল ছেলের সাথে? ভেবে বলো, তুমি যা বলবে তাই হবে। পদ্মজা উসখুস করতে করতে বলল, জি, আম্মার সাথে থাকবো। ফরিনার ঠোঁটে বিশ্বজয়ের হাসি ফুটে ওঠে। তিনি আমিরের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে হাসেন। পরপরই পদ্মজার উপর ঝাঁপিয়ে পড়েন। চুমুতে পদ্মজার গাল ভরিয়ে দেন। একবার আর চোখে আমিরকে দেখল পদ্মজা। আমির তাকাতেই ছিল। পদ্মজা তাকাতেই আমির চোখ রাঙানি দিল। সঙ্গে সঙ্গে পদ্মজা দৃষ্টি ফিরিয়ে নিল। বিয়ের বাকি সব নিয়ম শুরু হয়। উপর থেকে নেমে আসেন নূরজাহান। তিনি এই বাড়ির প্রধান কর্ত্রী, মজিদ হাওলাদারের জন্মদাত্রী। কইরে আমার নাত বউরা কই? বলতে বলতে ছুটে আসেন তিনি। উপস্থিত সবাই দৃষ্টি ঘুরিয়ে নূরজাহানের দিকে তাকালো। নূরজাহান পদ্মজার সামনে এসে বসেন। পদ্মজার মুখখানা 2 হাতে ধরে দেখেন। এরপর মুগ্ধ হয়ে বলেন, বাবুদেহি চাঁদ লই আইসে। আইসেরি, তোর জন্যে আমার জামাই তো এখন আমার দিকে চাইব না। নূরজাহানের কেন এ কথা বললেন পদ্মজা ঠাউর করতে পারলেন না। আমির যখন হেসে বলল, আরে বুড়ি, তুমি তো আমার প্রথম বউ, ভুলি কিভাবে? তখন পদ্মজা নূরজাহানের কথা মানে বুঝতে পেরে ঠোঁট চেপে হাসলো। নূরজাহান আমিরের থুতুনিতে চিমটির মতো ধরে বললেন, আমার চাঁদের টুকরা, বউরে আদর কইরো ভাই, বকাঝকা কইরো না। সেরিটা জন্মঘর ছাইরাইছে, তুমি এখন সব, তুমি যেমন রাখবা তেমনই থাকবো। স্বামী হাত ছাইরা দিলে শ্বশুরবাড়ি আর কেউই বউদের আপন হয় না, বুঝছো ভাই? আমির নূরজাহানের পা ছুঁয়ে সালাম করে বলল, বুঝছি জান। নূরজাহান মন খারাপের নাটক করে বললেন, এইটা ঠিক না ভাই। কোনটা? এখন থেকে জান ডাকবা বউরে, আমি হইলাম দুধ ভাত। আমির একটু জোরেই হাসলো, সাথে আরো অনেকে হাসলো। পদ্মজা নত হয়ে নূরজাহানের পা ছুঁয়ে সালাম করার জন্য। নূরজাহান দ্রুত আটকালেন পদ্মজাকে। জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে আদর করে বললেন, রূপে যেমন গুণেও তেমন থাইকো বই। রাইত বাড়তাছে, সব নিয়ম তো শেষ, যাও জের ঘরে যাও। এই তোরা বাড়ির যাইতে পারবি? রাইতের বেলা আইসিলি কেন? বউ তো কাইলো দেহন যাইতো। জাফর, সেরিগুলারে দিয়াইতে পারবি? মদন কই, মগা কই? কামের বেলা 2ডারে পাউন যায় না। কথাগুলো এক নাগারে বললেন ফরিরা বেগম। তিনি নূরজাহানের উপস্থিতি যেন উপেক্ষা করতে চাইছেন। মদন ছুটে আসে বাইরে থেকে, মাথা নত করে ফরিনাকে বলল, আইসি খালাম্মা।
থাহস কই, যা এদের দিয়ে আয়। আমরার বাড়ির যখন আইছে এরা এখন আমরার দায়িত্বে, সুন্দর কইরা বাড়ির দিয়ে আইবি। আচ্ছা খালাম্মা, আপনারা চলেন। মেয়েগুলা সারাক্ষণ হাসছিল, যাওয়ার সময়ও হাসতে হাসতে গেল। মেয়েগুলোর উদ্দেশ্যে রানী ঠোঁট বাঁকায়, তা খেয়াল করলো রিদওয়ান। সে রানীর মাথায় গাঁটটা মেরে বলল, সারাক্ষণ মুখ মরাস কেন? একদিন দেখবি আর মুখ সোজা হচ্ছে না, বিয়েও হবে না। না হলেই নাই, সেরিগুলারে দেখছো বড় ভাই কেমনে হ্যাঁ হ্যাঁ কইরা হাসতেছিল? তাতে তোর কি? নূরজাহান পদ্মজাকে বললেন, মেলা রাইত হইছে, আইও বনু, আমার ঘরে আইও, আইজ আমার লগে থাকবা। আপনার লগে কেন? পদ্মজা আমার লগে আমার ঘরে থাকবো, এইটাই তো কথা হইছে। পদ্মজাও এইটাই চায়। দেহ বউ, তর্ক করো না, নাত বউ আমার পছন্দ হইছে, আমি আমার লগে রাখুম। এই পদ্মজা, তুমি কার লগে থাকবা? ফরিনা কঞ্চিত রাগান্বিত সুরে প্রশ্ন করেন। পদ্মজার অবস্থা দরজায় চাপা পড়ার মতো। এ কোন জগতে এসে পড়ল সে? পদ্মজা গোপনে ঢোক গিলল। নূরজাহান আমিরকে আদেশ করলেন, খাড়ায় রসুস কেন, বউরে কোলে লইয়া আমার ঘরে দিয়া যা। আমির পদ্মজাকে কোলে তুলতে গেলে ফরিনা বললেন, বাবু আমি তোর মা, তোরে জন্ম দিছি আমি, আমার কথাই শেষ, কথা মানবি। আমার স্যারার বউ আমার ঘরে থাকবো, আমার কথা অমান্য করলে জান্নাত পাইবি না। নূরজাহান পদ্মজাকে উদ্দেশ্য করে বললেন, দেখছুনি বনু, এমন কইলজার বড় বউ কেউ ঘরে রাহে? আমি মানুষ ভালা বইলা এই বউরে বাইর কইরা দেই নাই, সহ্য কইরা কইরা এখন মরার পথে আছি। তোমাদের কারোর সাথে থাকতে হবে না, আমার বউ আমার ঘরেই চলুক, বলল আমির। কণ্ঠে তার খুশির মেলা, সুযোগ বুঝে নিজের জিনিস নিজে বুঝে নিতে চাইছে। ফরিনা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে আমিরের দিকে তাকান। নূরজাহানকে বললেন, আপনার ঘরেই লইয়া যান। ফরিনার কথা শুনে আমিরের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। নূরজাহান হাসলেন, এই হাসি বিজয়ের হাসি। ভাই বউরে কোলে লও, লইয়া আও আমার ঘরে। নূরজাহান বললেন, আমি হেঁটে যেতে পারবো, একটু হাঁটা দরকার। মিনমিনিয়ে বলল পদ্মজা। আচ্ছা তাহলে হাঁটো, ধরো আমার হাত ধরো। নূরজাহান হাত বাড়িয়ে দেন। পদ্মজা নূরজাহানের হাত শক্ত করে ধরে মৃদু করে হাসলো। নূরজাহান এবং পদ্মজার সাথে আমির হাসে। সে দাদির ঘর অবধি যাবে। পদ্মজাকে তার মোটেও ছাড়তে ইচ্ছে করছে না। নূরজাহানের ঘরে যাওয়ার পথে পদ্মজা কান্নার সুর শুনতে পায়, কে যেন কাঁদছে। কি করুন সেই কান্নার সুর! এদিক ওদিক দৃষ্টি মেলে তাকালো পদ্মজা। আরেকটু এগোতেই খুব কাছে জোরে একটা আওয়াজ হয়। পদ্মজা কেঁপে ওঠে, দ্রুত সেদিকে তাকায়। তার চেয়ে 2 হাত দূরে একটা দরজা। ভেতর থেকে কেউ দরজায় ধাক্কাচ্ছে আর কাঁদছে। পদ্মজাকে ভয় পেতে দেখে আমির বলল, ভয় পাচ্ছ? কে ওখানে? এভাবে কাঁদছে কেন? দরজা খুলে দিন না। পদ্মজা ভয় এবং ব্যথিত কণ্ঠে বলল। তার কথায় আমির বা নূরজাহানের কারো কোনো ভাবান্তর হলো না। পদ্মজাকে দিয়ে পাশ কেটে চলে গেল।